আগের দিন আমরা কিডনি শুরু করেছিলাম যে কিডনি ডিজিজে কি কি কিডনির লোকেশন কোথায়, কিডনি কোথায় থাকে বেসিক্যালি, কিডনির কি কি টাইপস এর আমরা কিডনি ডিজিজ দেখেছিলাম, এবং কিছু গুরুত্বপূর্ণ কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম, যেমন একেডি সিকেডি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে জাস্ট একটু কুইক রিভাইভ দিয়ে দেবো, এবং তার সাথে আজকে শেষ করবো যে এই স্টেজের কিডনি ডিজিজে কি হয় এবং ডায়ালিসিস কেন নেওয়া দরকার পড়ে, এবং তাহলে ডায়েট মডিফিকেশন কেমন হবে সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা জানি যে কিডনি কোথায় থাকে। কিডনি বেসিক্যালি আমাদের পিঠের দিকে থাকে, যেটা আমাদের রিব কেজের নিচে এবং বেলির পেছনে যে পজিশন, সেটাতে আমাদের কিডনি থাকে। কিডনি আমাদের দুটো, যেটা একটা লেফট কিডনি, একটা আছে রাইট কিডনি। তো কিডনি যদি আমি দেখি, যে কিডনির অংশ যদি দেখি, সেটা আমরা কি দেখেছি যে কিডনি লেফট কিডনি এবং রাইট কিডনি, বাম কিডনি এবং ডান কিডনির কে যুক্ত করেছে কারা, দুটো টিউবের মাধ্যমে এসে যুক্ত হয়েছে, একটা গোল ফোলা মতো ব্লাডারে এসে যুক্ত হয়েছে। তো এই কিডনির উপরের অংশ হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেখান থেকে বিভিন্ন অ্যাড্রিনাল হরমোন তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে। তো এই ইউরেটাস ইউরেটাস হচ্ছে সেই টিউব যারা কিডনির সাথে যুক্ত হয়ে ইউরিনারি ব্লাডারে এসে যুক্ত হয়। এই ইউরিনারি ব্লাডারে কিন্তু যত ওয়েস্ট মেটেরিয়াল এসে কিডনিতে এলো, তাকে তো পিউরিফাই করছে। কারা পিউরিফাই করছে? বেসিক্যালি নেফ্রন বলে কিছু ফিল্টার্স আছে, অসংখ্য মিলিয়ন্স এন্ড মিলিয়ন ফিল্টার্স আছে, যারা নেফ্রন কিডনির মধ্যে রয়েছে। কিডনিতে তারাই কিন্তু ফিল্ট্রেশনের বেশিরভাগ কাজটা করে থাকে। আর তারপরে ইউরিনের মাধ্যমে জলের সংস্পর্শে এবং যত ওয়েস্ট মেটেরিয়াল সেগুলো মূত্র তৈরি করে কোথায় এসে সঞ্চয় হয়? আমাদের এই ইউরিনারি ব্লাডারে। তারপর ইউরিনারি ব্লাডার এখানে কি হয়, ইউরেথ্রাল স্ফিংটার থাকে একটা পেশি, সেই স্ফিংটার যেটা কিনা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। এই পেশির রিফ্লেকশনটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। তো স্ফিংটার যত এজ হবে তত স্ফিংটার বা পেশিটা যত শক্ত থাকে বা মানে খুব মজবুত থাকে ব্যাপারটা, কিন্তু যত এজ বাড়তে থাকে তত কিন্তু স্ফিংটারের জোর কমে যায়। তখন কিন্তু স্ফিংটার আস্তে আস্তে লুজ হতে থাকে, এবং ইউরেথ্রার মাধ্যমে, এই ছিদ্রর মাধ্যমে কিন্তু আমাদের বডির বাইরে, আমাদের শরীরের বাইরে কিন্তু মূত্র বেরিয়ে যায়। এবং আমরা কিডনির কি কি কাজ, বেসিক্যালি কি কি কাজ, সেটা নিয়েও আলোচনা করছি। তো কিডনির বেসিক যদি কাজ বলি কি হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের বডিতে ওয়েস্ট মেটেরিয়াল কে বের করে দিয়ে বডিতে কি হয়, আমাদের ওয়াটার সল্ট বা ইলেকট্রোলাইটস এর যে ব্যালেন্স, সেটাকে মেনটেন করা। এছাড়া এক্সেস ওয়াটার, আমরা জানি আমাদের শরীরে জল ইম্পর্টেন্ট, কারণ আমাদের শরীরে আমাদের তো মানে 70-80% জলের জন্যই আমরা বেঁচে আছি। জল তো আমাদের প্রাণ, জল ছাড়া তো আমরা কেউ বাঁচবো না। তো জল যতটা আমাদের ইউজেবল, মানে আমাদের দরকারি ততটা জল রাখলাম, বাকি এক্সেস যে জলটা হবে সেটা বডি থেকেও বের করে দেওয়া উচিত। না হলে কি হবে, না হলে সেটা আমাদের পায়ে, হাতে, পেটে এগুলোতে জমতে থাকবে, ইডিমা সৃষ্টি হবে। পেটে জমলে সেটাকে অ্যাসাইটিস বলবো। তো সেজন্য এক্সট্রা ফ্লুইড কে বের করে দেওয়াও ইম্পর্টেন্ট। শুধু জল আছে বলে অ্যাকুমুলেশন করে রাখলাম, যখন দরকার পড়বে তখন ওই জলকে ইউজ করবো, সেটা না করে সেটা অনেক সময় বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এক্সেস ওয়াটার আমাদের বডিতে কোনো প্রয়োজন নেই, উল্টে আমাদের কিন্তু সমস্ত ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট করে দেয়, কারণ জল বেশি সল্ট কে ধরে রাখতে পারে, রাইট? তো হাইপার টেনশন হতে পারে। তো সেজন্য এক্সেস ফ্লুইডটা আমাদের বডি থেকে বের করে নেওয়া দরকার। তো এখানে আজকে দেখাবো যে আমরা যে একটা নেফ্রন বলে কথাটা বললাম, রাইট? যে নেফ্রন কিন্তু বেসিক্যালি এই ফিল্ট্রেশনটা কাজ করে। নেফ্রন কেমন, বেসিক্যালি দেখতে কেমন হয়? নেফ্রন কিডনির মধ্যে
যে বেসিক্যালি কাজ করছে থাকমির মতো, সে হচ্ছে এই নেফ্রন। অসংখ্য নেফ্রন, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ নেফ্রনস ইজ দেয়ার, যারা কিন্তু এই ফিল্ট্রেশনের কাজটা করছে। তো নেফ্রনের মধ্যে কিরকম কি আছে, নেফ্রনের এই পোর্শনটাকে আমরা বলবো গ্লোমেরুলাস, এইটাকে বলবো আমরা বোমান ক্যাপসুল, এই যে বেঁকিয়ে বেঁকিয়ে অংশটাকে আমরা বলবো হেডেন লুপ, এইটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট। আর পুরোটা ডায়াগ্রাম হলো আমার নেফ্রনের, আমি ছবি আঁকলাম। বেসিক্যালি আমরা যে লেফট কিডনি আর রাইট কিডনি দেখলাম, এই লেফট কিডনি আর রাইট কিডনির মধ্যে কিন্তু এই নেফ্রন গুলো রয়েছে। আর এরাই কিন্তু আমাদের মানে প্রতিটা মানে লেফট কিডনি এবং রাইট কিডনির মধ্যে অসংখ্য অসংখ্য নেফ্রনস রয়েছে, যারা এরকম দেখতে হয় তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরোটা ছাঁকনির মতো কাজ করছে। মানে আমরা বুঝতে পারছি গ্লোমেরুলাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে প্রথমেই ছাঁকনির, সেই বেসিক্যালি ছাঁকনির মতো কাজ করছে যে প্রথমেই রয়েছে, এবং তারপরে আস্তে আস্তে পুরো ব্যাপারটা এভাবে রোটেট হচ্ছে, মানে জল এগুলো এভাবে আসছে, আই মিন ব্লাড এভাবে এসে এখান থেকে পিউরিফিকেশন হবে, তারপরে সেটা আস্তে আস্তে বেরোবে, এই পজিশন দিয়ে ঢুকে বেরোবে। তো এই নেফ্রনের মধ্যে যদি কিছু সমস্যা হয় তাহলে সেটাও কিন্তু পরোক্ষভাবে কিডনির কিন্তু ড্যামেজ করতে পারে, কিডনির কিন্তু সমস্যা তৈরি করতে পারে, ইনফ্যাক্ট রেনাল ফেলিয়ার অব্দি করতে পারে। ওকে, কামিং ব্যাক। তো নেফ্রন এরকম আমাদের দেখতে হয়, যেটা আমি এই নেফ্রনের ছবিটা আঁকলাম, সেই নেফ্রনের প্রত্যেকটা কিডনি, রাইট কিডনি এবং লেফট কিডনি, দুটো কিডনির মধ্যে এরকম অসংখ্য অসংখ্য নেফ্রন আছে যারা এই ফিল্ট্রেশন করছে। তো আগের দিন যখন আমরা কাজ করেছিলাম কিডনির, আমরা কি কি করেছিলাম, লাইক এক্সট্রা ফ্লুইড বের করে দেওয়া বডি থেকে, আমাদের ওয়েস্ট মেটেরিয়ালকে বের করে দেওয়া, আমাদের প্রোটিন, কিছু প্রোটিন এবং ইউরিয়া, ক্রিয়েটিন, এগুলো হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট, মানে আমাদের বাই প্রোডাক্ট। যদি কেউ প্রোটিন খায়, আচ্ছা কারোর প্লিজ, হ্যাঁ থ্যাংক ইউ, কেউ যদি মানে আমরা যদি প্রোটিন খাই তাহলে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে আমরা যদি ডাল, যে কোনো রকম বিনস, সয়াবিনস এগুলো খেলাম, এগুলো খাওয়া থেকে আমরা যেভাবে জানি যে প্রোটিন পাই। তো প্রোটিনের কিছু বাই প্রোডাক্ট হচ্ছে, মানে অ্যামাইনো অ্যাসিড হওয়ার আগে কিছু বাই প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো পাওয়া যায়, অ্যামোনিয়া, এগুলো সবই পাওয়া যায়। তো তার মধ্যে যখনই কিডনি ফেলিয়ারের দিকে যাবে বা কিডনির কাজ কমতে থাকে, তখন কিন্তু দেখা যায় যে ক্রিয়েটিনিন, যেগুলো মাসেল থেকেও বেরোয়, খানিকটা মাসেল লস হইলে সেটাও বেরোচ্ছে, এবং ক্রিয়েটিনিন প্রোটিন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমেও বেরোবে। তো সেই ক্রিয়েটিনিন কিছু এন্ড প্রোডাক্টস হতে পারে সেটা ব্লাডে গিয়ে বেশি জমা হচ্ছে, মানে যতটা দরকার ছিল জমা হওয়ার, মানে থেকে কিডনি তো থাকলো, পিউরিফিকেশনের কাজ করলো, ফিল্ট্রেশনের কাজ করলো, মানে নেফ্রন বেসিক্যালি কাজ করলো। তো কিছু দেখলো যতটা দরকার মনে হলো, সে আবার তাকে ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দিল, আর কিছুটা যেগুলো দরকার নেই, এক্সেস মনে হচ্ছে, সেটা কিন্তু থ্রু ইউরিন বের করে দিল। তো যখন কিডনি ফেলিয়ার হয় তখন যতটা ছেঁকে নেওয়া উচিত ছিল কিডনির নেফ্রন গুলোর মাধ্যমে, ততটা কিডনির নেফ্রন গুলো থাকতে পারছে না। বেশিরভাগটাই কি করছে না, নয় সে ব্লাড স্ট্রিমে ফেরত পাঠিয়ে দিচ্ছে, না হলে সেটা কি করছে, মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিচ্ছে। তো এইটার মাধ্যমে হচ্ছে আমাদের বেস্ট মেটেরিয়ালকে ব্যালেন্স করা, বডিতে ইলেকট্রোলাইটস এগুলো কতটা রাখবে, কতটা বের করে দেবে, সেটা মেনটেন করা কিডনির কাজ। নেক্সট হচ্ছে আমরা দেখেছিলাম মিনারেলস এবং ভিটামিনস কে যে ব্যালেন্স আমাদের বডিতে আছে, আমাদের বডিতে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এগুলো ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো সব আমাদের ম্যাক্রো মিনারেলের মধ্যে পড়ে, রাইট? তো ম্যাক্রো মিনারেলের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমরা জানি যে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন যদি আমি বলি, সোডিয়াম ক্লোরাইড যদি বলি, সেটা কি বেসিক্যালি আমাদের আমাদের সল্ট, আমাদের বডির সল্ট। তো সোডিয়ামে যদি কোনো রকম যদি রেঞ্জ যদি কম বেশি হয়ে যায়, তখন কিন্তু
যদি রেঞ্জ বেশি হয়ে যায় তাকে আমরা হাইপারন্যাট্রেমিয়া বলবো, এবং সেটা হাইপার টেনশনেরও কারণ হবে। যদি সোডিয়াম কমে যায় আমার ব্লাড স্ট্রিমে তাহলে হাইপোন্যাট্রেমিয়া হবে। যদি পটাশিয়াম খুব বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হৃদরোগের সমস্যা হবে, আমাদের হার্টের সমস্যা করতে শুরু করে। এবং সোডিয়াম ক্লোরাইড যেটা বললাম আমাদের ওভারঅল বডিতে সল্ট এবং ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। এছাড়া কিছু হরমোন আছে যেমন রেনিন, অ্যাঞ্জিওটেনসিন এবং অ্যালডোস্টেরনস। এই যে হরমোনস গুলো আছে তারা কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। এবং এরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন আছে যেটা কিডনি তৈরি করে, তারা কিন্তু আমাদের রেড ব্লাড সেলকে তৈরি করছে। এবং রেড ব্লাড সেল কি করছে না, একটা হিম মানে আয়রন গ্রুপ আর গ্লোবিন প্রোটিনের মাধ্যমে আমাদের কি হচ্ছে, অক্সিজেনকে ক্যাপচার করছে, মানে হিমোগ্লোবিন তৈরি করছে। আর আমরা জানি হিমোগ্লোবিন, হিম ইজ ইম্পর্টেন্ট আর অক্সিজেন ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন, অক্সিজেন ছাড়া আমরা আমাদের কোনো সেল অবধি বাঁচবে না, কোনো অর্গানস বাঁচবে না। তো সেক্ষেত্রে অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট, তাই আয়রনের সমৃদ্ধে কিন্তু অক্সিজেনকে ক্যাপচার করছে। তো হিমোগ্লোবিন যখনই কমে যাবে প্রোডাকশন, তার মানে বুঝতে হবে এটা খানিকটা হতে পারে যে কিডনিরও সমস্যা হতে পারে। তাই কিডনির যারা কম্প্রোমাইজের বা কিডনি ডিজিজ যারা যে সমস্ত পেশেন্ট থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের হিমোগ্লোবিনের একটা সমস্যা থাকে, মানে অ্যানিমিক কন্ডিশন তাদের তৈরি হয়ে যায়, বিকজ এরিথ্রোপয়েটিন নামক হরমোনটা কম প্রোডাকশন হচ্ছে, এবং যার জন্য রেড ব্লাড সেলও কম প্রোডাকশন হচ্ছে। তার ফলে রেড ব্লাড সেল মানে সেলস গুলো কম তৈরি হওয়ার কারণে হিমোগ্লোবিন কমিয়ে দিচ্ছে। আর হিমোগ্লোবিন কমে যাওয়া মানে হচ্ছে সেটা রক্তাল্পতার কারণ, মানে বডিতে রক্ত শূন্য হয়ে যাওয়া বা হিমোগ্লোবিন কমে যাওয়া। এবং আমাদের যে হেলদি বোনস, আমরা হেলদি বোনস এবং আমাদের দাঁত সেটা মজবুত করতেও কিন্তু কিডনি সাহায্য করে। কেন, আমরা জানি যে ভিটামিন ডি, ফসফরাস এবং ক্যালসিয়াম এই তিনজন কিন্তু একে অপরের সাথে যুগলবন্দি থাকে, এবং কিডনির একটা ক্ষমতা আছে কিডনি ভিটামিন ডি কেমন একটা অ্যাক্টিভ ফর্মে পাঠিয়ে দেয়, যেটা কিনা খুব সহজে ক্যালসিয়ামকে আমাদের হাড় এবং দাঁতের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ফসফরাসকেও আমাদের বোন এবং টিথের মাঝখানে কি করছে, অ্যাবজর্ব করতে, তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে সাহায্য করে। তাই যদি কারোর দেখা যায় যে কিডনিতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যাবে যে কিডনির সাথে সাথে তার হাড় গোড়ের সমস্যা, মানে তার ভঙ্গুর হাড় দেখা যাচ্ছে, তার দাঁতটাও কিন্তু মজবুত হচ্ছে না। সেটা একটাই কারণ, যার মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং ফসফরাসের নিশ্চয়ই কম অ্যাবজর্পশন হয়েছে, যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় কিডনি ডিজিজে তাদের কিন্তু হাড়ের টোটাল তাদের হাড়ের স্ট্রাকচারের কিন্তু সমস্যা দেখা যায়, যেখানে খুব ভঙ্গুর হয়ে যায় হাড়। আচ্ছা, তো কিডনি ডিজিজ নিয়ে আমরা আগের দিন অনেকগুলো কথা বলেছিলাম, যেখানে নেফ্রাইটিস ডিজিজ, পাইলোনেফ্রাইটিস, কিডনির ইনফ্লামেশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো কথা বলেছিলাম। পলিসিস্টিক কিডনি, যেখানে কিডনিতে অনেকগুলো সিস্ট দেখা যায়। সিস্ট মানে অনেকটা টিস্যু যখন কিডনির মধ্যে জমা হতে থাকে, যখন যদি ছোট থাকে সেটা সমস্যা নয়, কিন্তু যখন সেটা টিস্যু গুলো আস্তে আস্তে জমা হতে হতে বড় আকার ধারণ করছে, একটা কিডনিকেও কভার করার মতো যদি সাইজে চলে আসে, তখন গিয়ে কিন্তু সেটা রেনিয়াল ফেলিয়ারও হতে পারে। কিডনির স্বাভাবিক কাজকে সে ডিমিনিশ করছে, আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এটা হতে পারে। তখন কিন্তু তাকে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ বলবো। এছাড়া খুব ফেমিলিয়ার আমরা কি দেখেছি না, আমরা পড়েছিলাম একেআই, আর একেআই থেকেই আসে একেডি এবং সিকেডি। একেআই আমরা পড়েছিলাম অ্যাকিউট কিডনি ডিজিজ, যেখানে দেখেছিলাম যে অ্যাকিউট কিডনি ডিজিজ হচ্ছে খুব সাডেনলি, খুব তাড়াতাড়ি যদি কোনোভাবে কিডনির এই নেফ্রন্সের মধ্যেও হতে পারে, যে কিডনির এবং নেফ্রন্সের মধ্যেও যদি কোনো রকম ড্যামেজ হয়, কোনো ইনফ্লামেশন হয়, কোনো রকম ইনজিওরি হয়, তখন সেটা কি করে না আস্তে আস্তে কিডনিটাকে সব ড্যামেজ করতে সাহায্য করছে। এবং সেটা যদি ট্রিটেড না হয়, সেটা যদি প্রপার আমরা মেডিকেশন প্রপার ট্রিটমেন্টে না রাখি এবং ডায়েট মডিফিকেশনে যদি না রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একেডি তৈরি হবে, অ্যাকিউট কিডনি ডিজিজ তৈরি হবে। এবং সেটাও যদি রিভার্সেবল, একেআই একেডি কিন্তু রিভার্সেবল, যদি ডায়াগনোজ হওয়ার পরে যদি আমরা প্রপার আমরা মেডিকেশন নিই, প্রপার যদি আমরা যদি খাওয়া দাওয়াকে মানে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি। আমার অনেকগুলো খাওয়া দাওয়া আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলো আমি পরে আলোচনা করছি, আজকেই করবো।
সেগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিডনি ডিজিজটা কিন্তু রিভার্সেবল। কিন্তু সেটা যদি দীর্ঘ সময় ধরে চলে এবং আনট্রিটেড থাকে এবং কারোর যদি প্রাইমারি কজ লাইক হাই ডায়াবেটিস মানে হাই ব্লাড সুগার থাকে, কারোর যদি ইনসুলিন সেন্সিটিভিটি কম থাকে, কারোর যদি হাই ব্লাড প্রেশার থাকে, এই গুলো যদি কন্ডিশন থাকে, এই রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে এবং দীর্ঘদিন সেটা খুব ইগনোরড ওয়েতে চলছে বা ট্রিটমেন্ট চলছে কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে এবং বহু সময় ধরে এটা চলে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে কি কোথায় নিয়ে যাবে না সিকেডি তে নিয়ে যাবে। সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ। সিকেডি কি করছে না পুরো কিডনিকেই আস্তে আস্তে ড্যামেজ করে দিয়ে পুরো কিডনির ফেলিয়ারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সিকেডি ইজ এ ভেরি কমন টার্ম। সিকেডি মানুষের সব থেকে বেশি যদি কিডনির সমস্যা সেটা আমরা সিকেডি দেখতে পাই। সিকেডিকেই আস্তে আস্তে বহুদিন ধরে চলে, বহু বছর যদি কারোর সিকেডি সমস্যা চলে তাহলে সেটা গিয়ে আস্তে আস্তে কি হয় রেনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে এবং সেটা কোথায় নিয়ে যাচ্ছে ডায়ালিসিস পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো কিডনি কিডনি ডিজিজের মধ্যে একে কি কি সিমটমস আমি আগের দিন আলোচনা করেছিলাম, যেখানে ওয়াটার প্রোডাকশন কমে যাচ্ছে। মানে ওয়াটার প্রোডাকশন মানে কি ওয়াটার প্রোডাকশন মানে জল তো আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু কি হচ্ছে যে মূত্র তৈরি হওয়া, যে ইউরিন যে ফরমেশন হয় সেই ফরমেশনটা কমে যাচ্ছে। ইউরিন ফরমেশন করে দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের মূত্র প্রদান করার আর যে ইচ্ছে সেটাও কমে যাচ্ছে ডেফিনেটলি। এবং ওই জল যাচ্ছে কোথায় বা ওই ফ্লুইড যাচ্ছে কোথায়, যদি আমরা বডি থেকে আমার না বেরোয় তাহলে নিশ্চয়ই আমার বডির মধ্যে যাচ্ছে। অবভিয়াসলি আমার অ্যাসাইটিস হবে, আমার হাত পায়ে জল জমা শুরু হবে, আমার ইনফ্যাক্ট লাংস অব্দি জল জমতে পারে। তো কখনো স্টমাক এক দেখা যেতে পারে, চেস্ট পেইন হতে পারে এবং কোমা অব্দি হতে পারে। যদি সেন্সিটিভিটি কাজ না করে সেক্ষেত্রে প্রেশার বা কোমা অব্দি এগোতে পারে ব্যাপারটা। তো সিকেডি নিয়ে আমি আগের দিনও আলোচনা করলাম, একটু করলাম সিকেডি নিয়ে। এবার আমরা যেটা আজকে আলোচনা করবো বেসিক্যালি কিডনি স্টোন নিয়ে। কিডনি স্টোন ইজ ভেরি কমন, রাইট? কিডনি স্টোন আমরা দেখেছি যে অধিকাংশ মানুষের কিডনি স্টোন আমরা দেখতে পাই এবং সেটা খুব প্রথম দিকে কি হয় যে কিডনি স্টোন গুলো হয়তো দেখলো সেটা ছোট ছোট অবস্থায় রয়েছে। কেন হয় কিডনি স্টোন? কিডনি স্টোন হচ্ছে যখন আমরা জল কম খাই। আচ্ছা কারোর প্লিজ মাইক্রোফোন অন আছে, কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবে। যদি কিছু কোয়েরি থাকে সেটা করতেই পারেন, না থাকলে প্লিজ আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখুন। তো কিডনিতে স্টোন কেন হয়? বেসিক্যালি কিডনিতে স্টোন হয় যখন বডি মানে আমরা যদি জল কম খাই, আর দীর্ঘদিন ধরে কি হচ্ছে জল কম খাওয়ার ফলে হয়তো বিভিন্ন মিনারেলস এবং সল্ট সেগুলো কি করছে আস্তে আস্তে জমে জমে ক্রিস্টাল ফর্ম করছে, একটা স্টোন ফর্ম তৈরি করছে, যেটা কিনা কিডনির মধ্যে জমে থাকছে এবং সেটা আস্তে আস্তে কি হচ্ছে সাইজে বাড়ছে। সেটা হয়তো ছোট ছোট ছিল, সাইজে খুব নেগলিজেবল ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে যখন সাইজে বেড়ে যাচ্ছে তখন কিন্তু সেটা খুব পেইনফুল কন্ডিশন হয়ে যাচ্ছে। হতে পারে কিডনির এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাসে হয়তো এই কিডনির মধ্যে মিনারেলস, বিভিন্ন মিনারেলস, তার মধ্যে আমি বলবো কি কি মিনারেলস আছে। সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফরেট, সিস্টিন, এইগুলো এবং ইউরিক অ্যাসিড। অবশ্যই ইউরিক অ্যাসিড এগুলো জমে জমে যখন জলের পরিমাণ কমে যায় তখন এই খনিজ লবণ এবং সল্ট এইগুলো জমে জমে একসাথে বাড়তে থাকে এবং বেড়ে কি হয় যখন ছোট ছোট সাইজে থাকে তখন অতটা সমস্যা হয় না, কিন্তু যখন সেটা সাইজে বেড়ে যায় তখন হতে পারে সেটা পজিশন চেঞ্জ করে নিল। কারণ পজিশন চেঞ্জ করে যদি কোনো রকম কিডনির কোনো একটা জায়গা হয়তো হতে পারে এই যে ইউরেটাস দেখেছিলাম যে ইউরেটাসের গায়ে আটকে রয়েছে বা এমন কোনো পজিশনে আটকে রয়েছে যেটা এত বড় সাইজ যেটা জল খেলেও প্রচুর জল খাওয়ার পরে যদি জলের প্রেশার দিয়েও সেটা হয়তো ইউরিনের মাধ্যমে বেরোতে পারছে না বডি থেকে, তখন গিয়ে আমাদের সার্জারি করাতে হয়। তার আগে অবশ্যই সেটা ইউএসজি করে চেক করে নেওয়া হয় যে সাইজ কত রকম আছে, মানে কত বড় আছে সাইজ। তো সেটা যদি ছোট ছোট হয় সেটা খুব বেশি পেইনফুল নয়। ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রে কনসাল্ট করেন যে আপনি জল খান, মানে 6-7 লিটার দিনে জল খেতে বলা হয়। যাতে প্রচুর জল খাওয়ার পরে ওই প্রেসারে খানিকটা স্টোনস গলে যায়, কনসেন্ট্রেটেড হয়ে যায়। যদি ছোট্ট ফর্ম হওয়া শুরু করেছে সেটা কি হবে না জলে ধুয়ে বেরিয়ে যাবে। আর যদি খুব ছোটও থাকে সেটা জলের ফোর্সে সেটা কিন্তু বডির বাইরে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। কিন্তু যদি
এই ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট বা সিস্টিন বা ইউরিক অ্যাসিড এগুলো বহুদিন ধরে জমে জমে এবং জল কম খাওয়ার ফলে একসাথে জমে যখন বড় সাইজের একটা স্টোন তৈরি করলো, একটা কেন অনেকগুলো স্টোন তৈরি করতে পারে। এবং যদি এমন একটা বেকায়দা কোনো একটা জায়গায় কোনো একটা নালীর মধ্যে এমন করে আটকে থাকে যেটা জল পাস করছে কিন্তু সেটা বড় হওয়ার কারণে স্টোনটা সে নিজের পাস অন হতে পারে, তখন গিয়ে সার্জারি করাতে হয়। তো দেখা গেছে এই কিডনিতে মোটামুটি 4 রকমের স্টোন দেখতে পাওয়া যায়। কারোর একটা এখনো কিন্তু মাইক্রোফোন আনা আছে, কাইন্ডলি একটু যদি কোনো কোয়েরি থাকে করুন, তাহলে লিখুন প্লিজ, একটু মাইক্রোফোনটা অফ রাখুন, ইটস আ রিকোয়েস্ট। তো কিডনি স্টোন 4 প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট, দু নম্বর হয় আমাদের ইউরিক অ্যাসিড, তিন নম্বর কি স্ট্রোভাইড স্টোন, আর একটা হচ্ছে সিস্টাইন স্টোন। কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ রাখুন, যদি আপনার কোনো প্রয়োজন হয়, কোনো কোয়েরি থাকে প্লিজ করুন, নাহলে বন্ধ রাখুন কাইন্ডলি। তো বেসিক্যালি এই 4 ধরনের স্টোনস হয়, যেখানে দেখবো ক্যালসিয়াম অক্সালেট আর ফসফেট দুটো কম্পোজিশনে ক্যালসিয়ামের যে স্টোনস গুলো হয় তার দুটো কম্পোজিশন দেখা যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট আর একটা ক্যালসিয়াম ফসফেট। তো ক্যালসিয়াম অক্সালেট সমৃদ্ধ বেশি খাবার খেলে মানে হচ্ছে জল কম খাচ্ছি, অথচ যদি আমরা কেউ ক্যালসিয়াম অক্সালেট আছে যেরকম ন্যাচারাল সোর্স হচ্ছে বিভিন্ন রকম নাট, পিনাট, গ্রিন টি, ইনফ্যাক্ট টি, গ্রিন টি আছে এবং পটেটো, এই ধরনের খাবারগুলোতে ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যায়, ইনফ্যাক্ট কচুতেও আছে। বাট মানে মোদ্দা কথা হচ্ছে এই অক্সালেট ফর্মটা কখন অ্যাক্টিভেট হয়ে স্টোনে পরিণত হয়, যখন আমি জল আমার দরকারি যে জলটা আছে সেই জলের পরিমাণ থেকে কম জল খাচ্ছি বা ওয়াটার ইনটেক খুব লো, তখন গিয়ে এই কম্পোনেন্ট গুলো ক্যালসিয়ামের এই অক্সালেট কম্পাউন্ড এবং ফসফেট কম্পাউন্ড গুলো একসাথে মিলে আস্তে আস্তে কি করছে, দিনের পর দিন এই মিনারেল গুলো মিলে একসাথে স্টোন ফর্ম তৈরি করছে এবং বড় রকমের স্টোন ফর্ম তৈরি করছে। তো যখনই কারো যদি ডিটেক্ট হয়ে যায় যে কিডনিতে স্টোন আছে, তখন এই খাবারগুলোকে একটু কমই রাখতে বলা হয়, যেটা কিনা ফার্দার আরো বেশি স্টোন তৈরি করে। স্বর্ণেন্দু বাবু, আপনি মাইক্রোফোনটা অফ করুন না, ম্যামের কথাগুলো তো কেটে কেটে আসছে। ম্যাম ওনাদের কথা শুনবেন না, আপনি অফ করে দিন, তাতে কমপ্লেন হলে হবে। এর আগেও ক্লাসে ডিস্টার্ব করেছিল, সবারই বন্ধ করে দিন ম্যাডাম। ঠিক আছে, তো এই 4 রকমের আমরা স্টোন দেখতে পাই। তো ক্যালসিয়ামের স্টোন গুলো বেসিক্যালি আমাদের ক্যালসিয়ামের যে কম্পাউন্ডস আছে সেগুলো আমরা অক্সালেট আর ফসফেট কাইন্ড অফ দেখতে পাই। বেসিক্যালি কিডনি স্টোন এইটাই হচ্ছে রিজন যেখানে স্টোন কেন তৈরি হয়। যে কোনো সেটা আমরা তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি, সেই আমরা যা বলেছি যে
প্রোটিনের একটা বাই প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড, রাইট? তো ইউরিক অ্যাসিডের যেমন আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক পরিমাত্রা যদি বলি, সেটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে 3.4 থেকে 7.2 mg/dl, এবং ফিমেলদের ক্ষেত্রে 2.4 থেকে 6.0। এইটা হচ্ছে স্বাভাবিক। তো যদি কারোর খুব বেশি পরিমাণে প্রোটিন খেতে শুরু করে, তো অবভিয়াসলি তার ইউরিয়া পরিমাণ বেড়ে যাবে, তার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এবং জল কম থাকার ফলে সেটা কি করছে, খানিকটা স্টোন তৈরি করছে, এবং খানিকটা হচ্ছে ওই গাউট তৈরি করছে, মানে হচ্ছে যেটা আমরা বলি যে গাঁটে গাঁটে ব্যথা, গাউট, সেটা তৈরি করে, সেই কন্ডিশন তৈরি করেছে। এবং সিস্টাইন, এটাও একটা স্টোনের ফর্মেশন। এবং স্ট্রুবাইট, এটা মহিলাদের ক্ষেত্রে স্ট্রুবাইট স্টোনটা তৈরি হয়, এটা মহিলাদের ক্ষেত্রে খুব ফ্রিকুয়েন্টলি এটা দেখা যায়। তো এখানে আমি ছবিটা দেখালে আরো বেশি বোঝা যাবে যে 4 ধরনের আমি স্টোনের কথা বলছি, কিরকম দেখতে হয়। ক্যালসিয়ামের স্টোন গুলো এরকম দেখতে হয়, ইউরিক অ্যাসিডের স্টোনস গুলো কাইন্ড অফ এরকম দেখতে হয়। স্ট্রুবাইট যে স্টোনটা খুব মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ভাবে দেখা যায়, যেখানে ইউরিনারি ইনফেকশন হয় মহিলাদের, সেক্ষেত্রে এই স্ট্রুবাইট স্টোনসটা বেশি করে দেখা যায়, যেখানে যেটা খুব তাড়াতাড়ি গ্রো করে, এবং পারলে মানে কিডনির অনেকটা অংশ জুড়ে এটা থাকে। এবং যে সিস্টাইন স্টোন গুলো সেটা অনেকটা ছোট ছোট হয় এবং অনেকটা বেশি পরিমাণে দেখা যায়। কিডনিতে স্টোন হওয়া মানে কি, সেটা যে কিডনির যে স্টোন হওয়ার সাথে সাথে কি হয়, কিডনিতে যে ইউরিন প্যাসেজে ইউরিন ফোর্স কমে যাওয়া, এবং যদি কারোর কিডনি স্টোন হয় তার সিমটমস কি হতে পারে, সেটা হচ্ছে যখন সে টয়লেট করবে বা নর্মাল এমনি সময় কন্ডিশনে প্রচন্ড রকম পেইন হবে, ইনফ্যাক্ট ব্লিডিংও হতে পারে, ইউরিনের সাথে ব্লিডিং হচ্ছে সেটাও দেখা দিচ্ছে। ঠিক আছে, তাকেই হিমাচুরিয়া বলা হয়। যদি তার ইউরিনে ব্লাড দেখা যায় তাকে হিমাচুরিয়া বলা হয়। এইটা কিন্তু কিডনির যদি স্টোন হয় তার ফিভার্স হবে, ক্র্যাম্পস হবে, পেটে ব্যথা হচ্ছে, অসম্ভব পেটে ব্যথা, এবং সেটা যদি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে একটা ইউএসজি করে দেখানো হয় যে তার কি সমস্যা হচ্ছে, এবং তার কিন্তু এই হিমাচুরিয়া কন্ডিশন, ইউরিনের সময় ব্লিড আউট হচ্ছে, রক্ত বেরোচ্ছে, সেটাও দেখা যায়। তো যদি সেটা ট্রিটমেন্ট প্রপারলি করা যায়, এবং ট্রিটমেন্ট বলতে হচ্ছে যে সেটা যদি সার্জারির দরকার হয় সার্জারি কিছু করার নেই, সার্জারি করতে হতে পারে। কিন্তু যদি স্টোন গুলো খুবই ক্ষুদ্র সাইজ, যদি খুবই মানে 5 mm এর নিচে হয়, তখন খুব বেশি তাকে মিলিমিটারের যদি নিচে হয়, 5 মিলিমিটার এরকম যদি নিচে হয়, তখন কিন্তু তাদেরকে সার্জারি করার দরকার পড়ে না। তাদেরকে বলা হয় যে থ্রু ওয়াটার প্রেশার, যত বেশি জল খাবে সেই ওয়াটার প্রেশার কি হয়, এক তো কনসেন্ট্রেট হয়ে গেল, কিছুটা হয়তো গলে যেতে পারে স্টোনস, এবং কিছুটা ফোর্সে, ওয়াটারের ফোর্সে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের যে স্টোন তৈরি সেটা খুব দেখা যায় সেটা পুরুষদের ক্ষেত্রে, যেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ কি হয় বেড়ে গেছে এবং জল কম খাওয়া হয়েছে, মানে জল ওয়াটার ইনটেক ইটসেলফ কম, এবং প্রোটিন জাতীয় খাবার, যদি কেউ প্রচুর অ্যানিমাল প্রোটিন খাচ্ছে, মানে হচ্ছে যে মাছ মানে মাংস, যদি কেউ খুব বেশি মাংস এর উপরে যদি বেশি মানে বেশি ফোকাস করে, তো তাদের ক্ষেত্রে গাউট বা যেটা আমি বললাম গাঁটে ব্যথা, না হলেও এই কিডনির স্টোন তৈরি হওয়া, এই সমস্যাটা কিন্তু তাদের দেখা যেতে পারে। নেক্সট আমরা বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি, যেখানে আমরা দেখেছিলাম, রাইট, এই ছবিটা যদি আমরা একটু মনে করি, আমরা দেখিয়েছিলাম যে, আচ্ছা আমি একটু ছেড়ে দিই। আমরা নেক্সট এই ছবিটা দেখেছিলাম, রাইট, যে যখন আমি এঁকেছিলাম, এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস মধ্যে অনেক গ্লোমেরুলারি ছোট ছোট, যাদেরকে সিঙ্গেল, যদি আমি বচনে বলি, বহু বচনে আমরা পুরো গোটা ব্যাপারটাকে আমরা গ্লোমেরুলাস বলি, তার মধ্যে অনেক গ্লোমেরুলি আছে,
এই গ্লোমেরুলিন যদি কোনো রকম ইনফেকশনস হয়, গ্লোমেরুলির মধ্যে যদি কখনো ইনফেকশন হয় তখন কি হয়, গ্লোমেরুলাসটা ফুলে যায়, ইনফ্লামেটেড হয়ে যায়, এবং সেটা একটা তার দহনের মতো একটা ব্যাপার হয়, মানে ইনফ্লামেশন মানে সেটা একটা জ্বলনের মতো ব্যাপার হচ্ছে, সেখানে ইনফেকশন অ্যাটাক হয়েছে, সেজন্য ফুলে গেছে, ইনফ্লামেটেড হয়ে রয়েছে। তো গ্লোমেরুলি যেটা কিনা টাইনি ব্লাড ভেসেলস সাথে কানেক্টেড, তো কখনো হয় মানে বেসিক্যালি ব্লাডের সাথে যখনই ব্লাড ভেসেলস এর সাথে যেহেতু গ্লোমেরুলি অ্যাটাচ থাকে, তো সেটাই কিন্তু আইডিয়ালি আমাদের সমস্ত রক্ত থেকে কিডনিতে পৌঁছাতে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল, সলিউটস, মিনারেলস, এভরিথিং এদের কিন্তু কি হয়, এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। আর ইনফেকশন হয় বেসিক্যালি এই জায়গাটাতে যেখানে এই ব্লাড ভেসেলটা আর গ্লোমেরুলি একসাথে যোগ হচ্ছে, সেই জায়গায় এই ইনফেকশনটা অতি হয়, এবং সেক্ষেত্রে একটা কি গ্লোমেরুলাসের ইনফ্লামেশন হয়ে যাবে। যদি এই ছবিটা খুব বেশি ক্লিয়ার নয় আমি জানি, তাহলেও দেখলে বোঝা যাবে যে একটা নর্মাল কিডনির গ্লোমেরুলাসের ছবি দেখানো হচ্ছে, আর একটা যেখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, মানে যেখানে মানে অ্যাটাক হয়েছে, ইনফেকশন অ্যাটাক হয়েছে, এবং যেখানে ইনফ্লামেটেড হয়ে গেছে, যেখানে ফুলে গেছে, রাইট, যেখানে গ্লোমেরুলাসে ইনফ্লামেশন হয়েছে, সেটা বোঝানোর জন্য ওই ছবিটা দেওয়া। তো সেটা কিন্তু কি, এই যে ব্লাডের যে এক্সচেঞ্জ হচ্ছে, ব্লাড যে ওয়েস্ট মেটেরিয়াল কে দিয়ে নেফ্রনের পাঠাচ্ছে, নেফ্রন দিয়ে সেটা পিউরিফাই করছে, এই কাজটা করা তো গ্লোমেরুলের বেশিরভাগ কাজ। তো মানে নেফ্রনের আইডিয়াল ক্লাস কিন্তু গ্লোমেরুলাস, তারপরে সেটা আস্তে আস্তে নিচে আসছে, আবার উপরে গিয়ে আবার নেক্সট পুরো নিচে নেমে যাচ্ছে, ইউরিনের ফর্মেশন হয়ে পুরো ইউরেটারের মাধ্যমে গিয়ে সেটা আমাদের ইউরিনের যে ব্লাডার, সেই ব্লাডারে গিয়ে সঞ্চয় হচ্ছে। তো যখনই এই হুকটাতে মানে গ্লোমেরুল মধ্যে ইনফেকশন হচ্ছে, তাকে আমরা বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস কিন্তু আস্তে আস্তে আমাদের পুরো গ্লোমেরুলাসকে ড্যামেজ করবে, এবং সেটা যত এই রোগটা প্রগ্রেস হবে তত কি হবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস যত প্রগ্রেস হবে বেড়ে যাবে, তত গিয়ে এটা কিডনি ফেলিয়ারের দিকে এগিয়ে যাবে। তো একে আবার কখনো কখনো নেফ্রাইটিসও বলা হয়, কিন্তু এটা যাতে সিকেডি থাকে, যাতে লং টার্ম ধরে কিডনির সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিস এই সমস্যাটা দেখা যায়, এবং এদেরকে আবার কখনো কখনো ব্রাইটস ডিজিজও বলা হয়। যাদের সিকেডি, এটার মানে যে সিকেডি থাকলে গ্লোমেরুলাইটিস হতে পারে, হ্যাঁ হতে পারে, বাট সবার সিকেডি হলেই বা সিকেডি থাকলে যে তাদের গ্লোমেরুলাসটা খারাপ হবে এটাও কিন্তু জাস্টিফাইড নয়। ওকে, ওকে, সো নেক্সট উই উইল টক অ্যাবাউট ডায়ালিসিস। মানে এটা হচ্ছে একদম এন্ড স্টেজে পৌঁছে গেছে, কিডনির এন্ড স্টেজে, যেখানে রেনাল ফেলিয়ার কমপ্লিটলি শাটডাউন, মানে রেনাল কমপ্লিটলি শাটডাউন হয়েছে, রেনালের যে কাজ, রেনাল মানে মূত্র যে তৈরি করা, কিডনির যে প্রধান কাজ, মেইন কাজ, প্রাইমারি কাজ, সেকেন্ডারি কাজ, তৃতীয় নম্বর কাজ, চতুর্থ নম্বর কাজ, হরমোন তৈরি করা, মানে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, পুরোপুরি রেনাল সিস্টেম শাটডাউন হতে বসেছে, রেনাল ফেলিয়ার হয়েছে, তখন গিয়ে শুরু হয় আমাদের কৃত্রিম ভাবে আমাদের আমাদের কিডনিকে কাজ করানোর চেষ্টা চালানো হয় বেসিক্যালি। তো সেটা কিভাবে হয় না, ডায়ালিসিস প্রক্রিয়া। এটা বলা বাহুল্য যে ডায়ালিসিসের আগে একরকম খাবার থাকবে, একরকমের ডায়েট প্যাটার্ন থাকবে, ডায়ালিসিস করার সময় থেকে শুরু করে এবং ডায়ালিসিস যত অবধি চলবে তত দিন অবধি কিন্তু আর এক রকমের ডায়েট প্ল্যান পেশেন্টদের। কারণ প্রথমেই তার কি হচ্ছে, সিকেডি ছিল বা যে কোনো রকম ইনজুরি ছিল, একেআই ছিল, দেন একেডি হলো, সিকেডি হলো, গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো, এনিথিং, যে কোনো রকম সমস্যা হচ্ছে, তখন কি হচ্ছে, প্রোটিনকে আমরা কম রাখতে বলি। সবার আগে আমরা কি করি যে না, প্রোটিন জাতীয় খাবার, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলোকে খাবারকে কম রাখতে হবে। কারণ প্রোটিন জাতীয় খাবার কেন কম রাখতে হবে বা মডারেট অ্যামাউন্টে রাখবো কেন, কম নয় বাট মডারেট অ্যামাউন্টে রাখবো। কারণ হচ্ছে মডারেট অ্যামাউন্টে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জানি প্রোটিনের বাই প্রোডাক্টস কি কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো তৈরি হয়, রাইট, যেটা আমরা পড়েছি, এবং ক্রিয়েটিনাইনে তৈরি হয়। ঠিক আছে, প্রোটিন জাতীয় ক্রিয়েটিনাইন মাসেল থেকেও আসে, ঠিক আছে, মাসেল থেকেও আসে, কিন্তু প্রোটিন জাতীয় খাবার থেকেও পাওয়া যায় ক্রিয়েটিনাইন অ্যাজ এ এন্ড প্রোডাক্ট। তো বডিতে
আমাদের যদি একটু সুস্থ স্বাভাবিক আমি একজন অ্যাডাল্টস এর কথা বলি, তো ক্রিয়েটিনিনের পার্সেন্ট মানে পরিমাণ কত। আগের দিন হয়তো আমি একটু ভুল বলেছিলাম, ঠিক আছে, আগের দিন আমি কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি জানি না এই ব্যাচে হয়তো বলেছিলেন যে ক্রিয়েটিনিন আমি হয়তো 6-7 বলে ফেলেছিলাম, বাট দ্যাট ওয়াজ 0.67 to 1.1 এইরকম রেঞ্জ, এটাই রেঞ্জ, ঠিক আছে। তো পুরুষদের ক্ষেত্রে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে সেটা 0.6 থেকে 1.3, এবং মহিলাদের ক্ষেত্রে 0.7 থেকে 1.1 এর মধ্যে এই এমজি পার ডিএল। তো এর মধ্যে কিন্তু আমাদের ক্রিয়েটিনাইন, স্বাভাবিক ক্রিয়েটিনাইন রক্তে এটা মেনটেন থাকে। কিন্তু যখনই আমি প্রোটিন জাতীয় খাবার নর্মাল ডায়েটের মতো করে খাবো, তখন গিয়ে আমার বডিতে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাবে আস্তে আস্তে, সেটা কখনো 3, 4, 5 এগুলো হয়ে যাচ্ছে, রাইট। তো তখন গিয়ে ক্রিয়েটিনিনের পার্সেন্টেজ বা পরিমাণ বেড়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইউরিয়ার, আচ্ছা যদি কারো মনে না থাকে সেটা এটাও লিখে রাখি, ইউরিয়ার পার্সেন্টেজ আর ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এগুলো পার্সেন্টেজ গুলো লিখে দেবে, সেটা মনে রাখতে সুবিধে হবে। আচ্ছা, ইউরিয়া হচ্ছে আমাদের মোটামুটি ইউরিয়া থাকে হচ্ছে আমাদের 2.5 to 7.0 মতো, আর ক্রিয়েটিনিন থাকে আমাদের বডিতে নর্মাল রেঞ্জ, বলছি এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। মেলের ক্ষেত্রে 0.6 to 1.3 mg per dl, ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 0.7 to 1.1 এরকম। নাও ইউরিক অ্যাসিড, এগুলো সবকটাই কিন্তু প্রোটিনের বাই প্রোডাক্ট, প্রোটিনের বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও যে সমস্ত টুকরো টুকরো বাই প্রোডাক্টস পাওয়া যায় প্রোটিন থেকে, সেগুলোকে আমরা বাই প্রোডাক্ট বলি, এন্ড প্রোডাক্ট বলি না। এন্ড প্রোডাক্ট হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখতে হবে। আর ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের মোটামুটি 3.4 to 6, 3.4 থেকে আই থিঙ্ক মেলের জন্য, পুরুষদের জন্য 3.4 থেকে 7.2 বা 7.3 এরকম মতো হবে, 7.2 হবে। আর এটা মেলের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড 2.4 থেকে 6.0 মতো এদের হচ্ছে ইউরিক অ্যাসিড রেঞ্জ থাকে। এটা হচ্ছে আমাদের নর্মাল সময়, ঠিক আছে। কিন্তু কারোর যখন সিকেডি কম্প্রোমাইজ হচ্ছে, এবং আচ্ছা সোডিয়াম পটাশিয়ামের রেঞ্জটাও বলে রাখা হলো, সেটাও মনে রাখতে সুবিধা হবে। সোডিয়াম বেসিক্যালি আমাদের 135 থেকে 145 এনজি মতো, আর পটাশিয়ামের রেঞ্জ থাকে হচ্ছে 3.5 থেকে মোটামুটি 5.5 কে আমরা নর্মাল ধরি। যখনই 5.5 এর বেশি হয়ে যাচ্ছে তখন সেটা অ্যালার্মিং রেটে পৌঁছে যায়, এবং দেখা যায় যে 5.5 এর উপরে এবং বেশিরভাগ ক্ষেত্রে 6.5 এর উপরে যখন উঠে যায় তখন সেটা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের জন্য রিজন হয়ে যায়, সেটা হার্ট অ্যাটাকের জন্য চেষ্টা করে। কারণ এই রেঞ্জে থাকলে সেটা, ইনফ্যাক্ট আমরা পড়েছিলাম যে পটাশিয়াম যখন বেড়ে যায় তখন আমরা হাইপার ক্যালেমিয়া বলি, আবার যখন কমে যায় তখন আমরা হাইপোক্যালেমিয়া বলি। তো সেক্ষেত্রে পটাশিয়াম যেটা নর্মাল রেঞ্জ 3.5 to 5.5, সেটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড রেঞ্জ, এটা একটা নর্মাল মানুষের ক্ষেত্রে করলাম। তো যখনই সিকেডি কম্প্রোমাইজ পেশেন্ট দেখা যায়, মানে যাদের কিডনিতে সমস্যা অলরেডি হচ্ছে, তাদের কিন্তু অলরেডি দেখা যায় যে কোথাও না কোথাও ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাদের সোডিয়াম
বেড়ে যাচ্ছে, তাদের পটাশিয়াম মোটামুটি বেড়ে যাচ্ছে, মোটামুটি অলমোস্ট 5.7 বা 6 এরকম ঘোরাঘুরি করে। মানে সোডিয়ামটাও বেশ বাড়ায় মোটামুটি, এবং ক্রিয়েটিনিন অলমোস্ট 3-4 হয়ে যাচ্ছে। তখন কিন্তু বুঝতে হবে আস্তে আস্তে যে ইটস অ্যান অ্যালার্ট যে আমাদের কিডনি কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। এবং যখন এই কিডনি টোটালি শাটডাউন হয়ে যায়, তার নিজের স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা যখন একদম স্তব্ধ হয়ে যায়, রেনাল ফেলিয়ার হয়ে যায়, তখন গিয়ে শুরু হয় ডায়ালিসিস। ডায়ালিসিস কিরকম আমরা ছবিটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবো, এবং আমরা হয়তো অনেক ডায়ালিসিসের পেশেন্টদের সান্নিধ্যে এসেছি, বাড়ির মধ্যেও আছে বা আমরা দেখেওছি। ডায়ালিসিস কি করে? ডায়ালিসিস হচ্ছে কৃত্রিম ভাবে আমাদের কিডনির কাজকে করছে। কৃত্রিম ভাবে কিডনির কাজ করা হচ্ছে ডায়ালিসিস করা, মানে হচ্ছে প্রথমত দেখতে পাচ্ছি না, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ডায়ালিসিস, যেখানে কি হয় যে কিডনি কি করে আমরা জানি যে আমাদের যাবতীয় মানে রক্ত সারা বডি থেকে নিয়ে এসে যত ওয়েস্ট মেটেরিয়ালস, সেটা খনিজ লবণ হতে পারে, সল্ট হতে পারে, সেটা ভিটামিনস হতে পারে, এনিথিং ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ে যেটা মানে দরকার মনে হলে সেটা নিয়ে এসে কোথায় নিয়ে আসছে না আমাদের কিডনিতে নিয়ে আসছে। কিডনি আবার থাকছে, মানে কিডনির যে নেফ্রন সে থাকছে, থেকে যেটা দরকার আছে সে আবার কি হচ্ছে ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দিচ্ছে, আর যেটা দরকার নেই সেটা ইউরিনের মাধ্যমে কি হচ্ছে আমার বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তো ডায়ালিসিস যাদের হয় তাদের দুটো ডায়ালেটার্স থাকে। এই ডায়ালেটার্স দিয়ে কি হয় কৃত্রিম ভাবে আমরা দেখতে পেয়েছি এখানে একটা মেশিন আছে, এখানে দুটো ডায়ালেটার আছে, যে দুটো ডায়ালেটার কৃত্রিম কিডনির কাজ করছে। তারা কি করছে না আমার বডিতে যে রক্ত এই ডায়ালেটারের মধ্যে আসছে, যত বেশি মানে ওয়েস্ট মেটেরিয়াল আছে সেটাই ডায়ালেটারের মধ্যে আসছে। ডায়ালেটার কি করছে? পিউরিফিকেশন করছে। ডায়ালেটার যা যাবতীয় ওয়েস্ট যা প্রোডাক্ট আছে, স্টাফ আছে, সেগুলো কি করছে ও বডির বাইরে রেখে দিচ্ছে, নিজের মানে ডায়ালেটার একটা জায়গা রেখে দিচ্ছে, যেটা কিনা বডির মধ্যে আর ফেরত পাঠাচ্ছে না। বডির মধ্যে কি ফেরত পাঠাচ্ছে? পিউরিফাইড যে ব্লাড, যা পিউরিফিকেশন করলো, এত কষ্ট করে ডায়ালেটার পিউরিফিকেশন করলো, সেই পিউরিফাইড ব্লাডটা যেখানে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালকে আলাদা করে রেখে দিয়েছে, সেই বিশুদ্ধ রক্ত কি হচ্ছে বডির মধ্যে আবার ফেরত পাঠানো হচ্ছে। বেসিক্যালি এই ডায়ালিসিস দু রকমের হয়, একটা হিমোডায়ালিসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। একটাকে হিমোডায়ালিসিস বলে আর একটাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে। আচ্ছা এই রেঞ্জটা আমি বুঝলাম, কিছু করার কারণ নাহলে লিখতে পারবো না কিছু। ডায়ালিসিস দু রকমের হয়, একটা হিমোডায়ালিসিস, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিস বেসিক্যালি সেন্ট্রাল, মানে হচ্ছে হাতে করা হয়, হাতে চ্যানেল করা হয়, আর্মসে চ্যানেল করা হয়, দুটো চ্যানেল করা হয়। একটা দিক দিয়ে যেটা বডির ওয়েস্ট মেটেরিয়াল সমৃদ্ধ রক্ত আছে সেটাকে একটা চ্যানেল দিয়ে ওই ডায়ালেটারের মধ্যে পাঠানো হয়, আর একটা চ্যানেল করা হয় যার জন্য যেটা দিয়ে ডায়ালেটার পিউরিফাই করেছে যে ব্লাডটা, সেই ব্লাডটা আমার বডিতে আসবে, সেজন্য আর একটা চ্যানেল করা হলো। এই ডায়ালিসিস হেমোডায়ালিসিস করার সময় কি হয় দেখে নিতে হয় যে তার ব্লাড সুগার রেঞ্জ কেমন আছে, তার ব্লাড প্রেশার রেঞ্জ কেমন আছে। যদি তার খুব ব্লাড প্রেশার বেশি থাকে বা ব্লাড সুগার রেঞ্জ খুব বেশি থাকে তখন কিন্তু ডায়ালিসিস করতে বারণ করা হয়, কারণ এই যে চ্যানেল করছে তাদের কি হচ্ছে ব্লাড ভেসেলস কে বড় করা হয়, রাইট? ভেইনস আর্টারি যেগুলোকে একটু বড় করা যাতে কিনা চ্যানেলটা ঢুকতে পারে। তো সেই জন্য এটা কিন্তু অনেক সময় প্রচুর ব্লাড লসও হতে পারে যদি কারোর এক্সেসিভ ব্লাড সুগার লেভেল বেশি থাকে। তো সে তখন
এই সেশনটা বলা হয় যে আর 2 দিন পরে নেন, বা আপনার সুগারটা একটু কন্ট্রোলে আসুক, তারপরে গিয়ে আপনি এটা ডায়ালিসিস করতে পারবেন। তো ডায়ালিসিস বেসিক্যালি যেটা হিমোডায়ালিসিস মোটামুটি সপ্তাহে 3 বার, মিনিমাম 3 বার করা হয়, 2 থেকে 3 বার। এবার কতটা কিডনির অবস্থা খারাপ সেটার উপর ডিপেন্ড করে ডায়ালিসিস 2 বার কি 3 বার, মিনিমাম 2 বার থেকে 3 বার করতে হয়। এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, যেটা বেসিক্যালি পেটে একটা ফুটো করা হয় বা পেটে একটা চ্যানেল করে একটা ব্যাগ দিয়ে দেওয়া হয়, সেখান থেকে এই ডায়ালিসিস প্রক্রিয়াটা করা হয় পেরিটোনিয়াল, যেখানে ব্যাগটা হাতের মধ্যে যেমন করে ঝুলিয়ে নিয়ে পুরো ডায়ালিসিস ব্যাপারটা করে। তো এক এক ডায়ালিসিসের এক একটা সেশনের টাইম লাগে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। পুরো ব্লাডটা, বডি যত ব্লাড আছে সেটা পিউরিফাই করতে হবে, পিউরিফাই করে আবার পুরো গোটা বিশুদ্ধ রক্ত আবার বডির মধ্যে ফেরত পাঠাতে হবে। সো ইটস এ টাইম টেকিং স্টাফ। এবার এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা ইটস এ ভেরি এক্সপেন্সিভ ওয়ান, ভেরি এক্সপেন্সিভ, যেটা হিমোডায়ালিসিস স্টিল মানে মানুষ এটা তাও চালিয়ে যেতে পারে, মানে মিডল ক্লাস মানুষ তাও চালিয়ে নিয়ে যেতে পারে। এখন সরকার অনেক সরকারি হাসপাতালে ডায়ালিসিসের অনেক ফেসিলিটিস দেওয়া হচ্ছে। আমাদের কার্ড থাকলে সেগুলো অবভিয়াসলি সেই কার্ড দেখে আমরা ডায়ালিসিস করতে পারি, সেক্ষেত্রে কিছু ছাড় তো অবশ্যই থাকে, কিন্তু স্টিল ডায়ালিসিস ইজ আ পেইন। মানে হচ্ছে এই যে গোটা বডিতে মানে একটা ডায়ালেটর, একটা আলাদা কৃত্রিম ভাবে ডায়ালিসিস চলছে, ডায়ালিসিস চলার ফলে আমাদের বডির কিন্তু মাসেল পার্সেন্টেজ কমে যেতে থাকে। কারণ হচ্ছে এক ডায়ালিসিস হওয়ার সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খেতে পারে না, তাকে আপনি যতই খাওয়ান, যত ভালো বেশি খাওয়ান, সে কোনো রকম ভাবে খেতে পারছে না, ইদার তার ভমিটিং টেন্ডেন্সি বেড়ে গেছে, অথবা হচ্ছে তার খাওয়ার কোনো রুচি নেই। এবং ডায়ালিসিস চলার সাথে সাথে দেখা যায় যে হিমোগ্লোবিন কমে যাওয়া, মানে রক্তাল্পতা বা অ্যানিমিক কন্ডিশন একটা ভীষণ ভাবে দেখা যায়। তো সব মিলিয়ে খাওয়ার পরিমাণ ইনটেক ইটসেলফ কমে যায়। হয়তো যে পেশেন্টটি সিকেডি অবস্থায় তার ডায়ালিসিসের আগের মুহূর্তে যেটুকু খেতে পেত, মানে খাওয়ার ইচ্ছে ছিল, এবং সে তার মোটামুটি মাসেল লস করেনি সেই সময়, দেখা যায় অধিকাংশ সময় ডায়ালিসিস করার সময় বেশ কিছু পেশেন্টের দেখা যায় যে তার রুচি থাকে না, তার খাওয়ার ইচ্ছে সেটা চলে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে বারবার যে ডায়ালেটার দিয়ে যে চেঞ্জিং হচ্ছে, তার জন্য প্রোটিন লসও হয়। তো ডায়ালিসিসের পেশেন্টের কিন্তু ডায়েটে হাই প্রোটিন থাকা উচিত এবং হাই ক্যালোরি থাকা উচিত, কারণ এটা সপ্তাহে যে 3 দিন, মিনিমাম যে 3 দিন তার রক্ত ফিল্টার যে হচ্ছে, মানে পিউরিফিকেশন যে কাজটা হচ্ছে কৃত্রিম ভাবে, এটার জন্য প্রচুর পরিমাণে তার মাসেল লস হয়। এবং কি হয়, তো সেক্ষেত্রে তাদেরকে খাবার দাবারের মধ্যে হাই প্রোটিনও রাখতে হয়, হাই ক্যালোরিও রাখতে হয়। এবং সোডিয়াম পটাশিয়াম কিন্তু এখনো সেই চেকিং পজিশনেই থাকতে হবে, ইউরিক অ্যাসিড এগুলো চেকিং, ক্রিয়েটিনিন চেকিং পজিশনেই থাকতে হবে। কারণ সোডিয়াম পটাশিয়ামকে সবসময় লো রাখা হয়। সোডিয়াম পটাশিয়াম কি করে আমরা জানি যে আমাদের সল্ট ব্যালেন্স এগুলো চেক করে, ওয়াটার সল্ট ব্যালেন্স চেক করে, আমাদের সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম বেশি বেড়ে গেলে হার্টের সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সোডিয়াম পটাশিয়ামকে কিন্তু তখনও ডায়ালিসিস চলাকালীনও তার ডায়েটে অপেক্ষাকৃত লো বা কম রাখতে হবে। মানে সবুজ শাকসবজি কিন্তু খুব বেশি রাখা যায় না, সেটা খুবই মার্জিনাল বা নমিনাল। বা কারো যদি 7-এর উপরে যদি পটাশিয়াম থাকে বা 6.5 থাকে, তাদেরকে পুরোপুরি ফলও বন্ধ করে দেওয়া হয়, শাকসবজিও বন্ধ করে দিতে বলা হয়। ঠিক আছে, হয়তো তাকে হয়তো সপ্তাহে 1-2 দিন হয়তো আমরা বলবো যে আপনার সবজি খেতে পারবেন, সেটাও ভালো করে ফুটিয়ে জলটাকে ডিসকার্ড করে, যদি পটল, ঝিঙে বা যেগুলো হচ্ছে খুব লাউ, এইগুলো এই সবজিগুলো খাওয়া যায়। এই সবজিগুলো কি হয় ভালো করে, তাও বলা হয় যে ভালো করে, কারণ প্রত্যেকটা সবজির মধ্যে পটাশিয়াম আছে, কোনো সবজির মধ্যে একটু কম বেশি পার্সেন্টেজ, যেমন কলার মধ্যে এবং ডাবের মধ্যে সব থেকে বেশি পটাশিয়াম সোর্সেস পাওয়া যায়। তো সেক্ষেত্রে এবং লিফি ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে। তো সেজন্য লিফি ভেজিটেবলস কমপ্লিটলি বন্ধ করে রাখতে বলা হয়। যদি দেখা যায় যে ডায়ালিসিসের পরেও তার পটাশিয়াম লেভেল 6 এর আপ, তাদেরকে অবশ্যই বন্ধ রাখা উচিত। ফ্রুট জুস এগুলো সব বন্ধ রাখা উচিত। তো সেক্ষেত্রে কি হয়, তাদেরকে সমস্ত ফল মানে ফলও কম কম রাখতেই বলা হয়, সারাদিনে 1 বা 2 দিনে একটা ফল করে এরকম রাখতে বলা হয়। তো সেক্ষেত্রে তাদের কি করবে, পুরো ফুটিয়ে জলটা ফেলে দিয়ে সবজি, তারপরে হয়তো তাকে রান্না করতে বলা হয়। কারণ এই যে সবজি থেকে ফুটিয়ে যে জল বের করে দিচ্ছে, তাতে তার আধা নিউট্রিয়েন্ট বেরিয়ে যায়, বেসিক্যালি তাতে পটাশিয়াম কিন্তু লিচিং হয়, পটাশিয়াম তাতে কিন্তু ডিসকার্ড করা হয়, করে
আমরা সেরকম ভাবে তাকে পটাশিয়াম লো রেখে লো পটাশিয়াম যুক্ত যে সমস্ত সবজি সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দেবো। এবং সল্ট অবভিয়াসলি চেক, সল্ট যদি কম না রাখি চলবে না, হাইপার টেনশনের কারণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে সোডিয়াম মানে কম রাখতে হবে, মানে টেবিল সল্ট নেওয়া যাবে না রান্নায়। হাফ টিস্পুনের কম নুন দিয়ে রান্না করতে হবে, এবং নুন জাতীয় জিনিস সমস্ত নিমকি, ঝুরি ভাজা, চপ, এগুলো সব বন্ধ থাকতে হয়, যেখানে সোডিয়ামটাকে আমরা মেজার করতে পারবো কোনো চাটনি, পিকলস, আচার সবের মধ্যে। তো এবার কি এতে আসি ডায়ালিসিসে আরেকটা কিছু ইনফরমেশন দিয়ে দেখি, যেটা হচ্ছে যে ডায়ালিসিসে বা কিডনি ফেলিয়ারে যাদের হয় তাদের তো রেনাল ফেলিয়ার আস্তে আস্তে তারা সেটা প্রগ্রেস করতে থাকে। তো ইনজুরিজ যেমন ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস, লিউপাস বা কিডনি ড্যামেজ, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে রেনাল ফেলিয়ার বা এই এন্ড স্টেজ রেনাল ডিসিজের কারণ হয়ে দাঁড়ায়। মানে এগুলো কিন্তু সব রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং একেআই, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে কিডনিকে ড্যামেজ করে এবং এদের গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো ডায়ালিসিস আমি অলরেডি বলে ফেললাম যে কি কি ধরনের ডায়ালিসিস হয়। ডায়ালিসিসের যদি আমি একটু ক্লোজ পিকচার দেখাই, এটা হচ্ছে হিমোডায়ালিসিস, যেখানে আমি বললাম যে আমাদের হাতের মধ্যে দুটো চ্যানেল করা হয়, যেটাকে আর্মস এর থ্রুতে, এটা হচ্ছে ডায়ালেটের মেশিন যেখানে পিউরিফিকেশন হচ্ছে, ওকে, পিউরিফাই হয়ে আবার শুদ্ধ ব্লাড কিন্তু আরেকটা চ্যানেল, একটা চ্যানেল দিয়ে বাইরে বেরোচ্ছে শুদ্ধ করার জন্য, আর একটাতে কি হচ্ছে শুদ্ধ যেটা হয়ে গেল সেটা আবার বডির মধ্যে ঢুকে যাচ্ছে। তো কিছু রিস্ক ফ্যাক্টরস আছে হিমোডায়ালিসিসের ক্ষেত্রে, যেটা কি লো ব্লাড প্রেশার বা যদি অ্যানিমিক কন্ডিশনস হয় তখন মাসল ক্র্যাম্প হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, ইচিং হতে পারে। অনেকেরই ডায়ালিসিস করার সময় পেশেন্টদের কিন্তু স্কিনের সমস্যা দেখা যায়, ইচিং এর সমস্যা হচ্ছে বা স্কিন ফুলে ফুলে গেছে, কারণ একটা জায়গা থেকে বারবার যখন চ্যানেল করা হয়, অবভিয়াসলি এক জায়গায় বারবার চ্যানেল করা হয় না, অবশ্যই তার আশেপাশের মানে জায়গাগুলোতেই চেষ্টা করা হয় যে চ্যানেল করার, কারণ একটা জায়গায় চ্যানেল করতে করতে কি হয় ফুলে যাবে হাত, সেই জায়গায় চ্যানেল করা যাবে না, কত ডায়ালেটার শিরা অনুষ্টাকে আমরা বড় করবো, ডায়ালেটিং করবো, তো সেই জন্য চেষ্টা করা হয় যেটা কোনো সময় এই হাতে করলে কোনো সময় ওই হাতে, মানে এরকম ভাবে চেষ্টা করা হয় এবং যতটা সম্ভব আগে পিছিয়ে যাতে এক জায়গায় বারবার চ্যানেল না হয় সেটাও দেখানোর চেষ্টা হয়। তো সেটা অবভিয়াসলি একটা ইনফেকশনস এর কারণও হতে পারে, ডেফিনেটলি একটা ইনফেকশন সেটা হওয়ার চান্সেস হাই থাকে, কারণ আপনার ডিরেক্টলি আপনি যখন ব্লাড বের করছেন বা আপনার বডিতে ঢুকছে, সেক্ষেত্রে বারবার স্কিনের সাথে মানে কন্টামিনেশন হয়ে ওই টিউবের মাধ্যমে যেটা যে আসছে ঠিক ইনফেকশন হওয়ার চান্সেস হাই থাকে। সেক্ষেত্রে সেপসিস, এনি কাইন্ড অফ হার্ট ডিজিজ, হাই পটাশিয়াম লেভেল হওয়ার চান্সেস থাকে, মানে পটাশিয়াম হাই হওয়ার মানে এটা বললাম যে 5 বা 6 বা 6.5 যদি থাকে, সেক্ষেত্রে হাইপার ক্যালমিয়া বা হার্টের ডিজিজ হওয়ার চান্সেস বেশি থাকে। সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, ইরেগুলার হার্ট বিট, এই ধরনের রিস্ক গুলো হিমোডায়ালিসিসের ক্ষেত্রে থাকে। তো একটা কিডনি পেশেন্টের যাতে সিকেডি হয়ে তার কিরকম ডায়েট প্ল্যান হওয়া অ্যাজ পার ফিওনোপ্যাথি ডায়েট, লাইক এমডি স্টমাকে যে কোনো ফিওনা সাপ্লিমেন্ট, আর্লি মর্নিং এ একটা অ্যাপেল বা একটা রাইস পাপায়া বা একটা গুয়াভা, ঠিক আছে, এটা দেওয়া হয়। বা পিওর দেওয়া যেতে পারে। ব্রেকফাস্টে 1 বাউল পোহা, উপমা, ওটস যা ইচ্ছে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিছু নাটস ইউজ করা যেতে পারে, এবং খানিকক্ষণ পরে কেউ যদি ব্ল্যাক টি বা হার্বাল টি নিতে চায় সেটা নিতে পারে। ব্রেকফাস্টের পরে পিওর সাপ্লিমেন্টস নেওয়া যেতে পারে। লাঞ্চে 1 বয়েল well cooked sabji, যেটা লিচিং ইজ ইম্পর্টেন্ট if potassium is too high in your blood, like পটাশিয়াম যদি হাই থাকে এবং পটাশিয়ামকে খানিকটা মাথায় রেখেই, পটাশিয়ামের কথা মাথায় রেখেই খানিকটা লিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে সেই সবজিগুলো যেগুলো বললাম কুঁদরি, মানে পটল যদি আমরা খাই সেটাও অসুবিধা নেই, ঝিঙে, লাউ, এগুলো এগুলো হচ্ছে খুব ফ্রেন্ডলি, পটাশিয়াম মানে পটাশিয়াম অপেক্ষাকৃত কম, মানে এগুলো হচ্ছে আমাদের কিডনি সমস্যা, কিডনি ডিজিজ ফ্রেন্ডলি সবজিগুলো। তো এগুলো যদিও খেতে হয় তখনও কিন্তু ভালো করে সবজিটাকে বয়েল করে নিতে, সেই জলটাকে ফেলে দেওয়া, সেটাকে লিচিং বলে, লিচিং করে তারপরে আপনি রান্না করতে পারেন, সেটাতে পটাশিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। এবং 1 কাপ অফ রাইস, দালিয়া হতে পারে, 2টো রুটি হতে পারে, এবং 1 bowl অফ পালসেস, যে কোনো ডাল হতে পারে, মুগ, মটর, মাটকি, ছোলা, যেটা ইচ্ছে সেটা নেওয়া যেতে পারে। কেউ যদি সয়াবিন চায় সয়াবিনও খেতে পারবে, অসুবিধা নেই।
আফটার লাঞ্চ ফিওনা সাপ্লিমেন্ট, লেট ইভিনিং 4টে থেকে 5টা থেকে ব্ল্যাক টি বা একটা ক্র্যাকার বা হ্যান্ডফুল আনসল্টেড নাটস হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, কারণ আমরা জানি নাটস ইজ আ গুড সাবস্টেন্স, লাইক ইটস হেলদি ফ্যাটস, রাইট? হেলদি ফ্যাটস কেউ চাইলে মাখানা হলে মাখানা খেতে পারে। অ্যান্ড নেক্সট হচ্ছে ডিনারে। ডিনারে কি হচ্ছে যেটা আমরা বলেছি ডালিয়া, 1 কাপ অফ ডালিয়া, একটা হচ্ছে রুটি খেতে পারে সে, বিভিন্ন রকম হতে পারে সে মাল্টিগ্রেন আটা ইউজ করছে বা মিলেটস ইউজ করছে, সেই আটা দিয়ে সে রুটি বানাতে পারে। বা যদি পোলাও খায়, পোলাওর মধ্যে সবজিটা অপেক্ষাকৃত কম দেবে, এবং সেক্ষেত্রে সবজিগুলো যেটা বললাম লিচিং করেই সবজিটা দিতে হবে এবং পরিমাণে কম দিতে হবে। এবং চাল মোটামুটি ওই 30 গ্রাম র হিসেবে, এবং তার সাথে হাফ কাপ অফ গ্রিন সবজি, যেটা 2 টেবিল স্পুন বা 1 কাপ অফ ডাল, যেটাই নেব, ডাল যাই নি না কেন বা বিনস যাই নি না কেন, সেটা ওই মোটামুটি 2 টেবিল স্পুন হবে। মানে হচ্ছে আমরা 30 গ্রামের বেশি কোনোভাবেই নেব না, ঠিক আছে? 2 টেবিল স্পুন। এবং ওয়ান বয়েল কুক সবজি, যেখানেও লিচিং ইজ ইম্পর্টেন্ট। যদি কেউ সবজি আলাদা করে নিতে যায়, যদি পটাশিয়াম হাই থাকে, লিচিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাজ আ মানে অ্যাওয়ারনেস, মানে সিকিউরিটি পেশেন্টের উচিত যে সবসময় সবজি খেলেও যে সবজিটা বানানো হবে সবসময় ডিসকার্ড করে, মানে লিচিং করে তারপরে তার রান্না করা উচিত। এবং সল্ট, অবভিয়াসলি সল্ট শুড বি লাইক মানে হাফ টিস্পুনের থেকেও কম। 1 টিস্পুন মানে হচ্ছে 5 গ্রাম, হাফ টিস্পুন মানে 2.5 গ্রাম, 2.5 গ্রামের থেকেও কম। যদি আমরা সারাদিনে রান্নায় নুন ইউজ করতে পারি ঠিক আছে, আদারওয়াইজ কোনো সল্টেড আমরা ইউজ করবো না, কোনো রকম টেবিল সল্ট ইউজ করবো না, কোনো রকম যেটা বললাম ভুজিয়া, চানা, চপ, যদি আমরা চপ খাই না সেটা তো বেসন থাকে, রাইট? তো বেসনও তো সল্ট থাকে, তো সেগুলো আমরা অ্যাভয়েড করবো সোডিয়ামটাকে কন্ট্রোল করার জন্য। এবার যদি আমরা একটা ডায়ালিসিস পেশেন্টের আমরা যদি ডায়েট প্ল্যান দেখি অ্যাজ পার হোমিওপ্যাথি, কি হবে না, এমটি স্টমাকে কোনো ফিওনাস সাপ্লিমেন্টস, আর্লি মর্নিং এ একটা অ্যাপেল হতে পারে বা 1 পোর্শন রাইপ পাপায়া, একটা ছোট পেয়ারা হতে পারে বা নাশপাতি হতে পারে। 8টার দিকে ব্রেকফাস্টে 1 বল পোহা, উপমা, ওটস, যে কোনো অ্যাজ পার চয়েস, তার সাথে হেলদি নাটস, 1 কাপ অফ টি আফটার সাম টাইম। Breakfast day, fuel supplement, lunch, 1 bowl well cooked sabji. Leaching is very important, again and again. Leaching is very important. এবং যেটা যেরকম বললাম যে লাউ, দেন যে পেঁপে, কুঁদরি, তারপরে ঝিঙে, এই ধরনের সবজিগুলো, পটল, এই ধরনের সবজিগুলো আমরা বেশি ইউজ করবো। এবং সেটা অবশ্যই লিচিং করে, আমরা সেগুলো লিচিং করে মানে জল ডিসকার্ড করে, বয়েল করে জল ডিসকার্ড করে তারপরে সেটা আমরা কুক করবো বা রান্না করবো। তার সাথে 1 কাপ অফ রাইস বা ডালিয়া, 2টো রুটি, তার সাথে 1 বল ডাল, যে কোনো আমাদের চয়েসের ডাল, ছোলা, মুগ, মাটকি, রাজমা, সয়াবিন হতে পারে, এনিথিং। তার সাথে 1 গ্লাস অফ বাটার মিল্ক অর প্রোবায়োটিক ড্রিঙ্ক। এক্ষেত্রে প্রোবায়োটিক ড্রিঙ্ক হচ্ছে আমাদের গাট হেলথকে ভালো রাখে। তো কেউ যদি দুধ বা দুধের জিনিস না খেতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে ডালও খেতে হবে, সয়াবিনও খেতে হবে, মানে 2টো পোর্শন আমার পালসেস অপশন রাখতে হবে। যারা ভেজিটেরিয়ান বলেছে, নট ভেগান, ভেগান কিন্তু বলবি, যাতে ভেজিটেরিয়ান তারা কিন্তু ডাল এবং দই বা বাটার মিল্ক, দই মানেই বাটার মিল্ক মানেই দই, সেটা গোল, বা প্রোবায়োটিক ড্রিঙ্ক, এটা আলাদা করে পাওয়া যায় প্রোবায়োটিক ড্রিঙ্ক, সেটা নিতে পারে। তাতে কিন্তু প্রোটিন সোর্সেস আছে, এবং প্রোবায়োটিক ড্রিঙ্ক ইজ আ গুড ওয়ান, কারণ আমার গাটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া ক্রিয়া করতে বা তৈরি করতে সক্ষম হয়। কিন্তু যারা যদি কেউ প্রোবায়োটিক ড্রিঙ্ক নিল না, বা কেউ হয়তো দুধ, দই, ছানা, পনির এগুলো কিছুই খায় না, যারা ভেগান ডায়েট পালন করে, তাদের ক্ষেত্রে কিন্তু 2 পোর্শন অফ ডাল লাগবে। সেটা সয়াবিন হতে পারে 1 পোর্শন, আর 1 পোর্শন ডাল হচ্ছে যে কোনো ডাল, সেটা হতে পারে। মানে হচ্ছে আমার প্রোটিন ইনটেক বাড়াতে হবে, সেই জন্য 2 পোর্শন, সেটা কিন্তু 1 পোর্শন দেওয়া হয়নি, 2 পোর্শন দেওয়া হয়েছে। তো মোটামুটি কারণ আমার প্রোটিন ইনটেক বাড়ানো দরকার, তো সয়াবিনে প্রচুর প্রোটিন পাওয়া যায়, এবং আমরা ডাল থেকেও প্রচুর প্রোটিন পাই। তো সেটা যদি 2টো পোর্শন রাখি, আমরা সেটা পেরে যাবো, সেটা ম্যাচ আপ করতে পারবে আমাদের প্রোটিন ইনটেকটাকে। নেক্সট হচ্ছে আমাদের আফটার লাঞ্চ ফিওনা সাপ্লিমেন্টস, লেট ইভিনিং এ 1 কাপ অফ টি, ক্র্যাকার, মাখানা চাইলে কেউ মাখানা খেতে পারে,
ডিনার ইজ লাইক আগেন ডালিয়া হতে পারে, ওয়ান কাপ অফ একটা রুটি হতে পারে, সেটা আমরা মিলেটস ইউজ করতে পারি, বা এক কাপ আমরা পোলাও খেতে পারি, বা তার সাথে হাফ কাপ অফ বিনস আমরা ইউজ করতে পারি, যেটা 2 টেবিল স্পুন, এবং তার সাথে আমরা ওয়ান বল কুক সবজি রাখলাম, যেখানে বললাম লিচিং ইজ अगेन ইম্পর্টেন্ট, এবং 2 স্কুপ অফ প্রোটিন সাপ্লিমেন্ট উইথ হাফ কাপ ওয়াটার। 2 স্কুপ অফ প্রোটিন সাপ্লিমেন্ট উইথ হাফ কাপ ওয়াটার। কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রোটিন পাউডার দেওয়ার কারণ, যেখানে আমরা ডায়ালিসিস ফ্রেন্ডলি কিছু কিন্তু মেডিকেল ফর্মুলা যুক্ত ফিড পাওয়া যায়, পাউডার পাওয়া যায়। ঠিক আছে, ডায়ালিসিস যাদের হয় তাদেরকেই দেবো, কারণ প্রোটিন পাউডার মানে এরকম নয় যে শুধু তাতে প্রোটিন থাকবে বাকি কিছু আর দেখবো না, না, ডায়ালিসিস ফ্রেন্ডলি তখনই হবে যেটা কিনা ক্রিয়েটিনিন বেশি থাকলে প্রোটিন দেওয়া কম, মডারেট অ্যামাউন্টে আমরা দেবো। কারণ অনেক সময় এটাও দেখা যায় ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে কম প্রোটিন খেতে খেতে তার মাসেল ডিপ্লয়েড হচ্ছে, এটাও দেখা যায়। মানে বারবার ডায়ালিসিস হচ্ছে অথচ আমি তাকে কম প্রোটিন খাওয়াচ্ছি, একদমই কম প্রোটিন খাওয়াচ্ছি, তাতেও দেখা যায় যে কি হচ্ছে, তার বডির যে মাস সেটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, সেই কারণেও অনেক সময় ক্রিয়েটিনিন বেড়ে যায়। তো সেজন্য ইদার মডারেট অ্যামাউন্টে রাখবো, না হলে আমরা মোটামুটি ভাবে প্রোটিনটাকে বাড়াবো। কারণ হচ্ছে ফিওনাতে কোনো প্রোটিন সাপ্লিমেন্ট আছে না, গ্যাস প্রোটিন সাপ্লিমেন্ট একটা আছে, একটু কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করবেন, তাদের একটা প্রোটিন সাপ্লিমেন্ট নিউট্রিশন ফ্রেন্ডলি একটা প্রোটিন সাপ্লিমেন্ট নিউট্রিশন কি বাড়ানোর জন্য একটা সাপ্লিমেন্ট আছে, ফিওনাতে পেয়ে যাবেন। তো প্রোটিন এবং ডায়ালিসিস ফ্রেন্ডলি কেন আমি বারবার বলছি, ডায়ালিসিস ফ্রেন্ডলি হচ্ছে প্রোটিন মডারেট বা হাই প্রোটিন রাখলো, তার সাথে সোডিয়াম পটাশিয়াম এগুলো ইউরিক অ্যাসিড এগুলোকেও যাতে কম রাখতে হবে। প্রোটিন পাউডার মানে যে শুধু প্রোটিনকে ফোকাস করবে আর বাকি আর কোনো মাইক্রো মিনারেলস বা এগুলোকে মাইক্রো নিউট্রিয়েন্টস এর কোনো ফোকাস রাখবে না, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে চলবে না, বাকি অন্য কারো ক্ষেত্রে চললেও চলতে পারে, বাট ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে চলবে না। সেক্ষেত্রে এমন একটা ডায়ালিসিস ফ্রেন্ডলি আমাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে যেটাতে প্রোটিন হাই রাখা যায়, ক্যালোরি হাই রাখা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ সোডিয়াম পটাশিয়াম আমাদের ইউরিক অ্যাসিড ইউরিয়া এগুলো যাতে কম পরিমাণে থাকে, তাহলে গিয়ে আমরা প্রোটিনটাকে ম্যাচ আপ করতে পারবো। ঠিক আছে, আর কি কি আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারবো, যেখানে ফিওনা ক্লোরোফিল এক্সট্রাক্ট দিতে পারবো, ফিওনা 65 এটা ইউজ করা যাবে, এবং তুলসী এক্সট্রাক্ট কিছু অনেক সময় দেখা যায় যে ডায়ালিসিস পেশেন্টদের খুব ইমিউনিটির একটা প্রবলেম হচ্ছে, ইমিউনিটির প্রবলেম মানে হচ্ছে বারবার তার রোগ মানে তার জ্বর সর্দি কাশি খুব ফ্রিকুয়েন্টলি আসে, তাদের ইমিউনিটিটা কমে যেতে থাকে, তো তখন তাদেরকে কিন্তু আমরা তুলসী এক্সট্রাক্ট সেই কেসে আমরা দিতে পারি। ন্যাচারাল, কারণ অনেক সময় ডাইজেস্টিভ ইস্যুস হয়, কনস্টিপেশনস এর ইস্যুস হয়, কারণ হয়তো পরিমাণ মতো জল কম মানে খেতে হয়, তাদের তো ওয়াটার রেস্ট্রিকশন থেকে যায়, ডায়ালিসিস পেশেন্ট হলে তাদের ওয়াটার রেস্ট্রিকশন থাকবেই থাকবে, তো জল কম খাওয়ার ফলে তাদের কি হয়, তাদের কনস্টিপেশনের সমস্যাটা দেখে, তাদের ডাইজেশনের সমস্যা হচ্ছে, মানে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হচ্ছে, তাদের এনাফ অফ মানে জল পাচ্ছে না, কারণ জল তো ইম্পর্টেন্ট আমাদের ডাইজেশনকে রাখার জন্য, আমাদের কনস্টিপেশন ক্লিয়ার করার জন্য জল ইজ ইম্পর্টেন্ট। যতই জল যখন রেস্ট্রিকশন হয়ে যাবে, ফ্লুইড যখন রেস্ট্রিকশন হয়ে যাবে, কার যদি হয় যে তার 1.5 লিটার বা 1200 জল, তার মানে তাকে ধরতে হবে তার গোটা দিনে 1200 জল, মানে হচ্ছে তার রান্নায় চা খাচ্ছে, নর্মাল যে ওষুধ খাওয়ার সময় যে জল খাচ্ছে, সব মিলিয়ে ওটা 1200 ml হতে হবে। এরকম নয় যে শুধু ইনটেক 1200 বাকি জলগুলো আলাদা হবে না, তার গোটা দিনের ওয়াটার ইনটেকের মধ্যে পড়বে হচ্ছে এই সব মিলিয়ে তাকে 1200 নয়, তার 1.5 লিটার। তো সে সাপ্লিমেন্ট খা, প্রোটিন পাউডার খা, বা মেডিসিনস খা, নর্মাল ওয়াটার মানে সে যদি ঝোল দিয়ে ভাত খা, হোয়াট এভার দে আর হ্যাভিং, ডাল খা, হোয়াট এভার, সেগুলো সব আমাদের কাউন্ট করতে হয় যে আমি কত ml জল দিলাম, কত ml সকাল থেকে আমার কাউন্ট করতে হয় যে কত ml চা গেল, কত ml নর্মাল জল ইউজ করলাম, রান্নায় কতটা জল ইউজ করলাম, সব কাউন্ট করে যোগ করে যেটা আসছে সেটাকেই কিন্তু ওই 1200 বা 1500, কখনো কখনো খুব বেটার হলে হয়তো 2 লিটার এরকম রাখে, বাট মোস্টলি ওই 1000, 1200, 1500 এরকমের মধ্যে ফ্লুইড ইনটেকটাকে রেস্ট্রিকশন করে দেওয়া যায়, মানে রেস্ট্রিকশন করে দেন ডক্টররা। তো সেই অনুযায়ী কিন্তু তাদের কিছু ইনডাইজেশন, কনস্টিপেশন এই প্রবলেম গুলো থেকে থাকে ডায়ালিসিসের পাশাপাশি। তো দ্যাটস ইট।
আজকে মনে হয় আমি অনেক কিছুই কভার করেছি। পুরো কিডনি মধ্যে নেফ্রন কোথায় থাকে, নেফ্রনের ডায়াগ্রাম, এবং আমাদের বডির কিডনির কি কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে আমরা যে কিডনির যে ডিজিজ গুলো খুব ফ্রিকুয়েন্টলি আমাদের যে কিডনি ডিজিজের আমরা সম্মুখীন হই, একেডি, একেআই, দেন আফটার দ্যাট সিকেডি, কিডনি স্টোন, কিডনি স্টোনের 4টে ভাগ, কিডনি স্টোন কেন তৈরি হয়। বাই দ্য ওয়ে, কিডনি স্টোন যদি কারোর থাকে তখন তাদের ডায়েট, অনেকেই প্রশ্ন করেন যে তাদের কি ডায়েটের কোনো মডিফিকেশন হয়। মডিফিকেশন বলতে তাদের ওই যে ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলোকে একটু কম খেতে বলা হয়। মানে ক্যালসিয়াম সমৃদ্ধ যেটা বলেছিলাম যে স্পিনাচ বা নাটস, তখন খানিকটা অফ রাখতে বলা হয়। আবার যদি সার্জারি হয়ে যায় তখন সেটা নর্মাল করে দেওয়া হয়। কিন্তু ওয়াটার ইনটেক অনেক বাড়িয়ে দেওয়া হয়। বাকি তাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট কম রাখতে হবে, তেমন কিছু রেস্ট্রিকশন থাকে না কিডনি। বাট সার্জারি হলে সেটা আলাদা কথা, সেক্ষেত্রে এমনিতেই তাকে খানিকটা রেস্ট্রিকশনে রাখবো। এবং বাট নর্মাল যদি আফটার সার্জারি সে আবার নর্মাল খাবার দাবার খাবে, তাতে কোনো রেস্ট্রিকশন থাকে না। কিডনি স্টোন ইজ ভেরি রিভার্সেবল। লাইক কিডনি তেমন প্রথম দিকে যদি ডায়াগনোজ হয়ে যায়, মানে কেউ যদি নেগলিজেন্ট না করে, কিডনিতে স্টোন থাকলে সেটা খানিকটা থ্রু ইউরিনতে বেরিয়ে যায়। আর যদি অপারেশন করতেই হয়, খুব বড় সাইজের হয়, সেটাও কিন্তু মোটামুটি দেখা যায় যে চাইলে সেটা অফ সার্জারি করার পর মোটামুটি মানুষ ভালোই থাকে এবং নর্মাল খাবার দাবারই করতে হয়। সেক্ষেত্রে আর তেমন কোনো তাকে অত ভাবতে হয় না যে ক্রিয়েটিনিন, অবভিয়াসলি তার এজ কিরকম সেটাও একটা ম্যাটার করে। যে তার যদি ইয়াং এজ হয় তখন তাকে অত বেশি তার প্রবলেম তৈরি করে না। বাট অনেক সময় দেখা যায় যে একটু এল্ডারলি এজে বা একটু বয়স বেশি হয়ে যাওয়ার সময় হয়তো কিডনি স্টোনের দেখা হওয়ার পরে হয়তো আরো বেশি কিডনির সমস্যা বাড়বে, সেরকম কেসও দেখা যায়। তো দ্যাটস ইট ফর টুডে। আমি জাস্ট মাইক্রোফোনটা অন করে দিচ্ছি সবার, তো তারা সবার আমার কোয়ারি আমি শুনতে পাবো। জাস্ট আ সেকেন্ড ফর দ্যাট। হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে? সবার মাইক্রোফোন আমি ব্যাকএন্ড থেকে অন অন করে দিয়েছি আবার। আই থিঙ্ক এবার সবাই কোয়ারি করতে পারবে। হ্যালো, হাই ক্রিয়েটিন হলে কি ডায়ালিসিস মাস্ট, না ইয়েস, ওটা আবার অ্যানালাইসিস করতে হবে? অ্যাজ ওয়েল অ্যাজ সেক্ষেত্রে দেখা যায় যে তার সোডিয়াম পটাশিয়ামের লেভেল কেমন আছে। না, আমাদের তো একটা প্রথমেই পেশেন্ট ছিল হুম, ক্রিয়েটিন 11-র উপর ছিল, কিন্তু নেফ্রোলজি ডাক্তার সেটা ডায়ালিসিসও করেনি, কিছু না, ব্লাড টেস্টের উপর ওই ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো সেই পেশেন্টটার কি ম্যালনারিশ ছিল কোনো রকম? না, ওর প্রোস্টেটের প্রবলেম ছিল, ওকে। ক্রিয়েটিন হাই হয়েছিল। হুম এমবিবিএস ডাক্তার সবাই ডায়ালিসিস করতে বলেছিল, হুম কিন্তু নেফ্রোলজি শিলিগুড়ির ডাক্তার, ডাক্তার বিশাল কোলে, ও কোনো ছবি করেনি, ব্লাড টেস্ট করে ইনজেকশন ওষুধ দিয়ে ভালো হয়ে গেছে। এখন পেশেন্ট সুন্দর আছে, সুস্থ এখন আছে। ক্রিয়েটিনিন লেভেল নরমাল, তাই তো? ক্রিয়েটিন লেভেল মোটামুটি 3-4-এর মধ্যেই আছে, কিন্তু ঠিক এত আছে। সেটা পরিশ্রম তার করছে এজ লোকটা। কত? তার আমার বয়স? এটা অভিজ্ঞতা স্যার, ম্যাডাম বলেছে। সরি, নো প্রবলেম। তার এজ কিরকম? ঠিক, তার বয়স কিরকম শোনা গেল না। 60। 60? হ্যাঁ, সেক্ষেত্রে খুব হতে পারে পরিশ্রমী যে লোক, তার মানে সব সময় মাঠে খাটে, এখনো হুম, খাটছে।
যাক, আমি তার অবাক মানে তার হয়ে গেছি তার ওর মানে রিকভারি দেখে। কিডনির তেমন কোনো সমস্যাই ছিল না তাহলে, সেটা তাকে ডায়ালিসিস করতে বলো। তার মানে তার তেমন কোনো কিডনির কোনো সমস্যাই তেমন ছিল না তার। না, যারা এমবিবিএস ডাক্তার দেখেছিল ওরা বলছে এটা ডায়ালাইসিস ছাড়া সম্ভব নয়। হুম। আমি তখন বলেছিলাম যে ওই শিলিগুড়িতে মানে বিশাল কোলে বলে একটা নেফ্রোলজিস্ট আছে, ওনাকে দেখাও একবার, তারপরে ডায়ালিসিসে যাবা। তো উনি গেছিলেন, তো বললো যে ওখানে কোনো ছবি টবি করতে হবে না, ওই ব্লাড টেস্টের উপরেই ট্রিটমেন্ট করলো, দিয়ে এখন দারুণ, লোকটা ভালো আছে। বাহ। আমার মনে হয় ব্লাডের প্রোটিনের কিছু উনি ট্রিটমেন্ট করেছেন, ব্লাড প্রোটিনের হ্যাঁ, ইঞ্জেকশন প্রোটিনের উপর দিয়েছিল ট্রিটমেন্ট করেছেন। ওই তাড়াতাড়ি যেন ওই আরবিসি লেভেলটা বাড়ে, হিমোগ্লোবিনটা বাড়ে, হুম। ওই আয়রন জাতীয় ইঞ্জেকশন দিয়েছিল। রাইট, তার হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। হ্যাঁ, হিমোগ্লোবিন মানে এমার্জেন্সি, হুম হুম। 3,500-4,000 টাকা দাম। দাম হয়, এক্স্যাক্টলি। হুম, খুব কাজ ভালো। করেছিল ভালো। থ্যাংক ইউ। আর কোনো কোয়ারিজ? হ্যালো ম্যাডাম, বলুন। বলছি এখন তো অধিকাংশই মেয়েদের ইউটেরাসের টিউমার, তো তারা কেউ 35 কেউ 40 এরকম বয়সে তারা অপারেশন তো হয়েই রয়েছে, এরকম আছে অনেক মহিলা। তো তাদের যে ইউটিআইটা হয় ওইটা কি কারণে হয়? ওইটা দেখছি অধিকাংশ ইউ মেয়েরা এটা হচ্ছে। ইউটিআই অনেক, দেখুন ইউটিআই বেসিক্যালি কারো যদি পাবলিক টয়লেট ইউজ করা হয়, মানে কেউ হয়তো বাইরে টয়লেট করছে, বা অনেক সময় আমরা নিজেরাও হয়তো বাড়িতেও একটা হতে পারে, যেটা হচ্ছে আমরা টয়লেট করার সময় না আমরা ফ্লাশ করি না। ঠিক আছে, হয়তো সেই জার্মসটা ওই টয়লেটের উপরে হয়তো বসলাম, তো কিছু কিছু এই প্রবলেম গুলো থাকে। কিছু আমরা সময়, অনেক সময় আমরা বাইরে গিয়ে আমাদের যদি টয়লেট করতে হয়, তখন আমরা সেই স্প্রে নিয়ে ইউজ করতে পারি, যাতে কিনা ওই ইনফেকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং খুব ন্যাচারালি জল দিয়ে যদি কেউ বসে সেক্ষেত্রেও হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পাবলিক টয়লেট ইউজ করার জন্য ইনফেকশনটা খুব বারবার অ্যাটাক করে মহিলাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এবং জল কম খাক বেশি খাক এর থেকেও প্রবলেম তৈরি হয়, এই ইনফেকশনটা এইভাবে আসে বেশি। পাবলিক টয়লেট বা ফ্রিকুয়েন্টলি হয়তো বাড়িতেও হচ্ছে, সেটা হয়তো একজন টয়লেট করে গেছেন, তা সেটা হয়তো ঠিক করে আমরা ক্লিন করিনি। আমরা যদি ফ্লাশ করে দিই বা একটা স্প্রে করে দিই, তখন সেক্ষেত্রে আবার আর হওয়ার চান্সেসটা একটু হলেও কমে যায়। তো এটা একটা রিজন হতে পারে যে তাতে মানে ইউটিআই হয়ে যাচ্ছে। এটা জল কম খাওয়ার জন্য কম হচ্ছে সেরকম মানে হওয়ার চান্সটা বেশ কম, কিন্তু পাবলিক টয়লেট ইউজ করলে সব থেকে বেশি আমি দেখেছি কেসেস, ইনফ্যাক্ট আমারও হয়েছে। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় পাবলিক টয়লেট বেশি ইউজ করার জন্য। বাকিদের পুরো কিডনি কিভাবে কাজ করে, ডিজিজ কত পার্সেন্টেজ, কত মাত্রায় কি কি থাকে আমাদের, যেটা আমরা কিডনির সমস্যা হচ্ছে সেটা বোঝার জন্য যে প্যারামিটার্স গুলো থাকে, সেগুলো সবার বোঝা গেছে। কিভাবে নেফ্রন কাজ করে, নেফ্রনের ডায়াগ্রাম দেখে বলা হয়েছে আজকে যে বেসিক্যালি কিডনির মধ্যে যে নেফ্রন থাকে তাদের স্ট্রাকচার কেমন হয়, এবং স্ট্রাকচারের যে নেফ্রন বেসিক্যালি যে ব্লাড ভেসেলস এর সংস্পর্শে থাকে তারাই এই এক্সচেঞ্জ করতে সক্ষম হয়। নিউট্রিয়েন্টস গুলো ব্লাড থেকে তারাই নিউট্রিয়েন্টস এসে এক্সচেঞ্জ করে এবং সেটা পাঠিয়ে দেয় নেফ্রনের মধ্যে, এবং সেটা হয় কি আস্তে আস্তে ওয়েস্টেজ মেটেরিয়াল গুলোকে নিয়ে ওয়াটারের মাধ্যমে ইউরিন ফর্মেশন করে। পুরোটা ক্লিয়ার হয়েছে আজকে, না কারোর কিছু আর এখনো মনে হচ্ছে না হয়নি ক্লিয়ার? ক্লিয়ার করা উচিত। বোঝা গেছে সবার? তাহলে আর কারোর কোনো কোয়ারি নেই আজকে? আর একদম ডিসকাস করলে ভালো হয়। কোনটা ডিসকাস করলে ভালো? নেফ্রনের চার্ট, নেফ্রনের ওইটা, নেফ্রাইটিস। নেফ্রাইটিস। আচ্ছা, নেফ্রনের যদি আমি ছবিটা দেখাই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। নেফ্রনে আমরা ছবি দেখেছিলাম, রাইট? নেফ্রন দেখতে কিরকম হয়। বেসিক্যালি নেফ্রন
এটা হচ্ছে গ্লোমেরুলার, যেখানে অনেক গ্লোমেরুলি আছে যেটার সাথে ব্লাড ভেসেলস যুক্ত থাকে এবং এখান থেকে কিন্তু সমস্ত নিউট্রিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হচ্ছে, আদান প্রদান হয়। এটা হচ্ছে গ্লোমেরুলার। এটা হচ্ছে বোমান ক্যাপসুল। এই পজিশনটাকে আমরা হেনরির লুপ বলি। এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক। তো এইভাবে আমাদের কিন্তু নিউট্রিয়েন্টস গুলো আসছে, যে মানে মেটেরিয়ালস গুলো, যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো এভাবে আমাদের আসছে। তো যখন এই গ্লোমেরুলার্স এর মধ্যে গ্লোমেরুলি থাকে, এই গ্লোমেরুলির যখন ইনফ্লামেশন হয়, কোনো রকম ইনফেকশন হয়, কোনো রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন সেটা কি হয়, ফুলে যায়, ইনফ্লামেটেড হয়ে যায়। এটা হচ্ছে একটা নর্মাল কিডনি, আর এটা একটা ইনফ্লামেটেড কিডনির ছবি, মানে গ্লোমেরুলার্স এর মুখটার ওই ছবিটা দেখাচ্ছি, যেটা কিন্তু ইনফ্লামেটেড হয়ে গেছে, লাল হয়ে যায়, মানে ফুলে যাওয়া বোঝাতে গিয়ে দেখানো হয়েছে। তো তখন কি ইনফেকশনের জন্য এই গ্লোমেরুলাসের যে এই যে এক্সচেঞ্জ জায়গা, যেখানে গ্লোমেরুলি আর রক্ত যে ব্লাড ভেসেলস গুলো আছে এটা এক্সচেঞ্জ করছে, ওই জায়গাটা ফুলে যাচ্ছে ইনফেকশনের জন্য, তখন তাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলবো। তাকে আমরা শুধু নেফ্রাইটিসও বলতে পারি, গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলতে পারি। গ্লোমেরুলোনেফ্রাইটিসই যদি আমরা ঠিক মতো ট্রিটমেন্ট না করি, আস্তে আস্তে সেটা কিডনি ফেলিয়ারের দিকে এগোতে থাকে। গ্লোমেরুলি ক্যান বি অ্যাকিউট অর সাডেন মানে সাডেন এন্ড ক্রনিক অ্যাজ ওয়েল, মানে সেটা তৎক্ষণাৎ খুব সাডেনলি খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে ইনফেকশন, সেটাও হতে পারে, বা অনেকদিন ধরে হচ্ছে ক্রনিক গ্লোমেরুলি ইনফেকশন হচ্ছে, সেটাও হতে পারে। তো অবভিয়াসলি সেটা যদি হয়, সেটা যদি ডায়াগনোস করে ট্রিটমেন্ট করা যায়, সেটা আবার ঠিক হয়ে যায়, মানে আবার সেটা কিন্তু রিভার্স করা যায়। কিন্তু যদি সেটা আনট্রিটেড থাকে, সেটা ক্রনিকের দিকে এগোতে থাকে, দীর্ঘ সময় ধরে ইনফেকশন এগোতে থাকে, তখন গিয়ে সেটা রেনাল ফেলিয়ারের চান্সেস বাড়িয়ে দেয়। আমি এক্ষেত্রে সিমটম কি আসবে? সিমটমস দেখুন, গ্লোমেরুলি ওভাবে সিমটমস আপনার পেইন তো হতেই পারে, সেটা পেটে পেইন হতে পারে এবং আপনার ইউরিনেশনের সমস্যা দেখা দিতে পারে। এক্স্যাক্টলি ওইভাবে আপনি তো বুঝতে পারবেন না কোথায়, বা পিঠের দিকে হয়তো একটা অদ্ভুত ব্যাক পেইন হচ্ছে, এটাও আপনি কখনো কখনো দেখতে পারেন অ্যাজ এ সিমটমস। তো অনেক সময় আমরা কি করি, পিঠের দিকে আমরা পেইন হচ্ছে ভাবলেই ভাবি হয়তো আমার গ্যাস হয়েছে, নামছে না, তাই হয়তো হয়েছে, বাট অনেক সময় সেটা ওটা কিডনির ব্যথা, সেটাও ইন্ডিকেশন দেয় মাঝে। তো দিস ক্যান বি আ ভেরি গুড সিমটম, যে ব্যাক পেইন হওয়া, ব্যাক যেখানে আমাদের কিডনি থাকে সেই দিকটা পেইন হওয়া, বা ইউরিনেশনের প্রবলেম হচ্ছে, বা পেটে ব্যথা হচ্ছে, সেটাও অনেক সময় দেখা দিতে পারে অ্যাজ আ প্রপার সিমটমস। সেটা নিয়েই আপনাকে ডক্টরের কাছে ডায়াগনোসিস, মানে বেটার কনসালটেশন অ্যাডভাইসের জন্য আপনাকে অবশ্যই দেখানো উচিত। ওকে ম্যাম। আমরা সিকেরির ক্ষেত্রে এবং ডায়ালিসিসের ক্ষেত্রে বা নর্মাল মানুষের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড লেভেল সেগুলো আছে আলোচনা করেছি। তো অবভিয়াসলি যখন কিডনি তো ফিল্টার করছে, তো কিডনি যদি খারাপ হয়ে যায় বা ফেলিয়ার হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে সেই মাত্রাগুলো অস্বাভাবিক মাত্রায় চলে যায়, মানে একটু বাড়তে থাকে। তো বাড়তে যখন থাকছে, তখন যদি আমরা মানে বেটার ওয়েতে যদি আমরা ডক্টর কনসালটেশন করি, কোনো নেফ্রোলজিস্ট কনসাল্ট করি, বা কারো যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে বা হাইপার টেনশন রয়েছে, তাদের এই রোগটার সাথে কিডনিরও যদি আমরা মানে ব্লাড টেস্ট যদি করে দেখি যে এই ধরনের এই প্যারামিটার্স গুলো বেড়ে আছে, তখন যদি আমরা প্রপার একটা নেফ্রোলজিস্টকে কনসাল্ট করি, তখন কিন্তু আমরা আরো বেটার ওয়েতে সে আমাদের গাইড করতে পারবে, বা মানে সমস্যাটা শুরুর দিকেই সেটা ডায়াগনোস হয়ে যাবে, সেটা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে না, মানে সেটা রিভার্সেবল করার জায়গায় চলে আসবে। ওকে, তো সেটা নিয়ে নেগলেক্ট যদি যত বেশি করা হয়, যত বেশি আমরা বুঝতে পারি না, বা আমরা ঠিক আছে দেখাচ্ছি, এই তো পেন হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে, বুঝতে পারলাম না, বা সেটা কতটা মাথায় রাখলাম না, তখন কিন্তু আস্তে আস্তে সেটা খারাপের দিকে এগোবে। এনিথিং এলস? আর কারোর কিছু সমস্যা হয়েছে কোনো কিডনি চ্যাপ্টারের মধ্যে? এনিথিং?
ম্যাডাম 9 নম্বর ব্যাচের পরীক্ষা কবে? 9 নম্বর ব্যাচের পরীক্ষার এখন দেরি আছে, এখনো জানানো হয়নি, ম্যানেজমেন্ট জানাইনি এখন, জানালে জানানো হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আর কারোর কোনো কোয়ারি না থাকলে আজকে আমি শেষ করছি। পরের দিন আবার দেখা হবে। আজকে তো 8টা থেকে 9টা ম্যাডামের ক্লাস আছে, সো সবাই কাইন্ডলি জয়েন করে নেবেন। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।